এক মিনিট ওয়েট করো। আচ্ছা, সাউন্ড কি বোঝা যায়? সাউন্ড জি স্যার, শোনা যাচ্ছে। স্যার একটা সিলেবাস, ছিল। এক্সামের সিলেবাস নিয়ে কোনো আপডেট আছে? এক্সামের সিলেবাস নিয়ে কোনো আপডেট আছে? এটা নাকি আবার চেঞ্জ করবে এরকম কিছু জানো? স্যার আর তো কিছু শুনিনি। তাহলে ওগুলো ভুয়া নিউজ। আচ্ছা, হ্যাঁ কি বলতে যাচ্ছিল বলো। স্যার এই যে মানে অ্যালকোহলের সাধারণ প্রস্তুতিতে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহল উৎপন্ন হয়, এখানে বইতে একটা লাইন আছে যে দুর্বল ক্ষারক যেমন আর্দ্র সিলভার অক্সাইড বা জলীয় পটাশিয়াম কার্বনেট ব্যবহারে উৎপাদন ভালো হয়। এটা ঠিক বুঝিনি। কি বলছে বুঝি নাই, আবার বলো। দুর্বল ক্ষারক যেমন আর্দ্র সিলভার অক্সাইড বা জলীয় পটাশিয়াম কার্বনেট ব্যবহারে উৎপাদন ভালো হয়। কি উৎপাদন ভালো হয়? অ্যালকাইল হ্যালাইডের সাহায্যে অ্যালকোহল মানে প্রস্তুতির যে বিক্রিয়াটা আছে ওই বিক্রিয়ার নিচে এই কথাটা লেখা। অ্যালকাইল হ্যালাইডের সাথে কিসের বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমি এটা দেখবো না, হ্যাঁ আমার মাথা অত দূর ওদিকে যাচ্ছে না। তুমি এটা আমার একটু ছবি তুলে পাঠাইবে ইনবক্সে, জি হ্যাঁ আমি দেখবো। স্যার, গ্রুপে দিব নাকি ইনবক্সে দিব? ইনবক্সে দিও, গ্রুপে মেসেজ আমি সময় দেখি না। আচ্ছা, আমরা অর্গানিক ক্লাসের সময় যখন ওই অল্পটুকু আছে আলোচনা, তখন আমরা এটাকে করে দেবো, ওই তোমার এটা আলোচনা করে দেবো, হ্যাঁ ওকে। এটা তৃতীয় অধ্যায়, হ্যাঁ আমাদের এই রিভিশন ক্লাসটা, এটা আমাদের প্রথম আছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌলের যে ক্লাসিফিকেশনটা, হ্যাঁ সেটা ইলেকট্রন বিন্যাস ভিত্তিতে মৌল সমূহকে যে আমরা 4 ভাগে ভাগ করছি, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, এরপর অন্যান্য যে টপিক গুলো আছে সেটা এই রিলেটেড যে কোশ্চেন গুলো যত প্রকার হতে পারে সব ধরনের কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা এর আগে যে অংশগুলো মানে একটু হালকাভাবে লাইটলি পড়ে গেছি, হ্যাঁ এক্ষেত্রে সেই অংশগুলো হালকাভাবে পড়ার সুযোগ আমাদের কম থাকবে। কারণ হচ্ছে, কারণ এখানে টপিক কম, এই কারণে তোমার যে জিনিসটা শিখতে হবে সেটা পারফেক্টলি শিখতে হবে, এবং যতটুকু অংশ আসে যেন ওখান থেকে তুমি অ্যান্সার করতে পারো, এমসিকিউ হোক বা সিকিউ হোক যেটাই হোক না কেন, সেখান থেকে তুমি অ্যান্সার যেন করতে পারো। হ্যাঁ, তোমাদের কিন্তু একরকম মানে তোমার কোশ্চেন বলে দিচ্ছে, হ্যাঁ কোশ্চেন এক ধরনের আউট, কারণ বিগত বছরে যে টপিক গুলো থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন হয় ওই টপিক গুলোই তোমার এখানে তোমার দিয়ে দিচ্ছে, অর্থাৎ ওই টপিক থেকেই তোমার কোশ্চেন আসবে। যেমন ফার্স্ট পেপারের পঞ্চম চ্যাপ্টারে যে তোমার ভিনেগারের যে প্রিপারেশন দেখাইছে, ভিনেগার থেকে উদ্দীপক 2-3টা কোশ্চেন করলেই তোমার এটা হয়ে যাবে। হ্যাঁ ওকে, যেটা যেটা আমাদের ইনফরমেশনের দরকার হবে সেই ইনফরমেশন গুলো, এই ক্ষেত্রে যেহেতু এটা রিভিশন লেকচার, কিছু ইনফরমেশন তুমি জানবা, ম্যাক্সিমাম তুমি জানবা, কিছু ইনফরমেশন তুমি সেটা একটু দেখো। এটার ক্ষেত্রে আমরা এস ব্লক মৌলের সংখ্যাটা আমাদের জানতে হবে। আমরা কি জানি যে এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? এটা আমরা জানি, এটা আমরা কয়টা জানো তো? 14টা। এস ব্লক মৌলগুলো আসলে কোন কোন গ্রুপে অবস্থান করে এটা আমাদের জানা আছে? কোন কোন গ্রুপে অবস্থান করে? এটা গ্রুপ 1 এ, এটা গ্রুপ 2 এ, আর এটা হচ্ছে কি গ্রুপ তোমার 18 তে। খাতায় তুমি দেখে নেবা, হ্যাঁ এখানে তো আর এখানে বলার তো ওভাবে সুযোগ নেই, খাতায় তুমি দেখে নেবা। আমাদের শক্তিশালী ক্ষার চেনার উপায়, আমরা শক্তিশালী ক্ষার কোনগুলোকে আমরা শক্তিশালী ক্ষার বলবো? শক্তিশালী ক্ষার, হ্যাঁ কোনগুলো? আমরা আমাদের লেকচারে আমরা বলে দিচ্ছি, কারণ এগুলো আমাদের দরকার হবে, এই কারণে এগুলো আমরা পড়ে তারপর আমরা আমাদের মেইন টপিকে আমরা যাব। শক্তিশালী ক্ষার বলতে আমরা কাদেরকে ইন্ডিকেট করি? আমরা এখানে একটা কবিতা লিখে দিয়েছিলাম, লিনাকে রুবি রুবি ছেঁচে ফেলে বাংলাদেশে
তোমার পাঠিয়েছে। এটা হচ্ছে এটা লিনাকে রুবি ছেঁচে ফেলে বাংলাদেশ পাঠিয়েছে। এখানে লি দ্বারা ইন্ডিকেট করে লিথিয়াম, না দ্বারা ইন্ডিকেট করে কি তোমার সোডিয়াম, লিথিয়ামের কি তোমার অক্সাইড অথবা লিথিয়ামের হাইড্রোক্সাইড, সোডিয়ামের অক্সাইড বা সোডিয়ামের হাইড্রোক্সাইড। কে দ্বারা ইন্ডিকেট করে পটাশিয়ামের অক্সাইড, এখান থেকে যে হাইড্রোক্সাইড পাওয়া যায়। রুবিয়াম থেকে বুঝে রুবিয়াম কি তোমার অক্সাইড অথবা রুবিয়ামের কি তোমার হাইড্রোক্সাইড। সিসিফিলিস দ্বারা ইন্ডিকেট করে সিজিয়ামের অক্সাইড অথবা সিজিয়ামের কি তোমার হাইড্রোক্সাইড। এটা ফেলেছে, এটা হচ্ছে ফ্রান্সিয়াম, এটা তেজস্ক্রিয় মৌল ওই ধরনের তৈরি হয়নি। এটা এটা কিসের সিম্বল? তেজস্ক্রিয়। বাংলাদেশ এটা মিলানোর জন্য, আর তোমার ছেঁচে ফেলে বাংলাদেশ মিলানোর জন্য না, আসলে পাঠিয়েছে মিলানোর জন্য। এটা হচ্ছে কি তোমার বাংলাদেশে পাঠিয়েছে, এটার জন্য কি তোমার বাংলাদেশে কি তোমার বেরিয়াম, এটা বেরিয়ামের অক্সাইড অথবা কি তোমার বেরিয়ামের হাইড্রোক্সাইড। এই ক্ষারগুলোকে আমরা শক্তিশালী ক্ষার হিসেবে আমরা চিহ্নিত করব, আর বাকি যে ক্ষারগুলো আছে সেগুলোকে আমরা দুর্বল ক্ষার হিসেবে আইডেন্টিফাই করব। এটা হচ্ছে তোমার শক্তিশালী ক্ষার। একই সাথে আমাদের কি জানতে হবে? শক্তিশালী অ্যাসিড কোনগুলো, হ্যাঁ, কোনগুলোকে আমরা শক্তিশালী অ্যাসিড বলবো। আমরা কি জানি যে HCl এবং HBr এর মধ্যে কোনটা শক্তিশালী অ্যাসিড? HCl এবং HBr এর মধ্যে কোনটাকে আমরা শক্তিশালী অ্যাসিড বলবো? কথা বলতে হবে, কথা বলতে হবে। HCl এবং HBr এর মধ্যে কোনটাকে আমরা শক্তিশালী অ্যাসিড বলবো? শুধু একজন স্টুডেন্ট কথা বললে কাজ হবে না, হ্যাঁ? কোনটাকে আমরা শক্তিশালী অ্যাসিড বলি HCl এবং HBr এর মধ্যে? HCl। নানজিবা, HCl এবং HBr এর মধ্যে কোনটাকে আমরা শক্তিশালী অ্যাসিড বলি? HBr। হ্যাঁ, কোনটাকে বলি? HCl নাকি HBr? নাকি ওটা ঠিক আছে কোনটা, নাকি ওটা ভুল আছে? কোনটাকে? খবর নাই। এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। মানে তোমাদের সিলেবাস কমাতে কমাতে বলেন মাথা আবার যেন ছোট না হয়ে যায়। হ্যাঁ, অ্যাসিড চেনার উপায় আমরা 10 দিনের মধ্যে আমরা একটা নিউজ পেয়ে যাব। হ্যাঁ, অবশ্যই, যে আসলে এডমিশন টেস্টে আমাদের আসলে মানে সিলেবাসের প্ল্যাটফর্মটা কি রকম হতে পারে। হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কি রকম হবে, আর সরকার কর্তৃক অথবা গণমাধ্যম কর্তৃক যে কোনো একটা মাধ্যমে রিয়েল জিনিসটা আমরা জানতে পারবো। এই কারণে একবারে মাথা আবার ছোট বানাই ফেলবো না, হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা। শক্তিশালী অ্যাসিড চেনার উপায় এটা হচ্ছে কি তোমার HCl, HCl এর চেয়ে HBr টা কি শক্তিশালী। H আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইডটা কি তোমার আরো শক্তিশালী অ্যাসিড। এখানে কি আছে? নাইট্রিক অ্যাসিড। এরপর এটা হচ্ছে কি তোমার H2SO4, HClO4 মানে পারক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এটা অনেক কি তোমার শক্তিশালী। এই অ্যাসিড গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে কোনটা? পারক্লোরিক অ্যাসিড। এটা খুবই কি তোমার স্ট্রং টাইপের কি একটা অ্যাসিড। এই জিনিসটা তোমার ভালোভাবে জানতে হবে। এখন এটা আগে একটু উঠায় নাও। আমরা গ্রুপ 1 এর মৌলগুলোর ধাতব বৈশিষ্ট্য রিলেটেড কোশ্চেন গুলো খুবই কম। একটা শুধুমাত্র আমাদের জিনিস আছে, সেটা হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলোর আসলে গলনাঙ্কটা আসলে কম কেন। গ্রুপ 1 এর ম্যাক্সিমাম মৌলগুলোই ধাতু। আসলে এগুলো কারা ধাতু তুমি এগুলো জানো, খাতায় একটু একটু দেখে নেবা, তাহলে তুমি জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন একটা হচ্ছে যে ধাতুর গলনাঙ্কটা ডিপেন্ড করে কিসের উপর? ধাতুর গলনাঙ্কটা
তোমার ডিপেন্ড করে কিসের উপর? ধাতব বন্ধনের উপর। আর ধাতব বন্ধনটা ডিপেন্ড করে কি? তোমার ধাতব আয়নের মানে ক্যাটায়নের চার্জ ঘনত্বের উপর। ক্যাটায়নের কি? চার্জ ঘনত্বের উপর। চার্জ ঘনত্বটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? তোমার ফাই দ্বারা। এই চার্জ ঘনত্বটা আসলে রিপ্রেজেন্ট করে কিসের উপর? এটা ডিপেন্ড করে চার্জ সংখ্যা, এটা চার্জ সংখ্যা, আর এটা ডিপেন্ড করে কিসের উপর? তোমার আয়নের উপর। আয়তনের উপর চার্জ ঘনত্বটা ডিপেন্ড করে। তোমার ধাতব বন্ধনের সাথে চার্জ ঘনত্বের সম্পর্কটা কি? ধাতব বন্ধনের সাথে চার্জ ঘনত্বের সম্পর্ক হচ্ছে কি? তোমার সমানুপাতিক। চার্জ ঘনত্বের সাথে তোমার চার্জ সংখ্যার সম্পর্ক কি? তোমার চার্জ সংখ্যার সম্পর্ক কি? সমানুপাতিক। এর সাথে কি তোমার আয়নের তোমার কি আয়তনের সম্পর্ক কি? তোমার ব্যস্তানুপাতিক। এটা কি? আয়নের আয়তন। আয়নের আয়তন কি? তোমার ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ঠিক একই রকম। তার মানে হচ্ছে যার চার্জ সংখ্যা বেশি তার চার্জ ঘনত্ব বেশি হবে, তার তোমার ধাতব বন্ধনটা অনেক শক্তিশালী হবে। আসলে ধাতব বন্ধনটা আসলে কার মধ্যে গঠিত হয়? তোমার ধাতব আয়নের মধ্যে। ধাতব আয়ন আর কার মধ্যে বলতো? মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের মধ্যকার কি? আকর্ষণ বল। মধ্যকার তোমার কি? আকর্ষণ কি? তোমার বল। এটাকে আমরা আসলে কি বলি? ধাতব বন্ধন বলি। তাহলে চার্জ ঘনত্ব যত হবে তাদের মধ্যে এই চার্জ ক্যাটায়নের তোমার কি চার্জ ঘনত্ব যত বেশি হবে, ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে, ধাতব বন্ধনটা তত কি হবে বলতো? শক্তিশালী হবে। আর ধাতব বন্ধন যদি তোমার শক্তিশালী হয় ওই ধাতুটা তত বেশি কি হবে বলতো? শক্ত হবে। আর ধাতব বন্ধন যদি দুর্বল হয় ওই ধাতুটা তত বেশি নরম প্রকৃতির হবে। ধাতব বন্ধন যদি কোনো ধাতুতে শক্তিশালী হয় তাহলে ওই ধাতুটাকে ভাঙতে বা গলাতে অনেক বেশি কি হবে? শক্তির প্রয়োজন হবে। ধাতব বন্ধন যদি দুর্বল হয় তাহলে তার মধ্যকার বন্ধন ভেঙে তাকে গলাতে কম তাপের প্রয়োজন হবে। অর্থাৎ ধাতব বন্ধনের উপর ডিপেন্ড করতেছে কি? ধাতুটা নরম নাকি শক্ত। ধাতুটি নরম না শক্ত এটা বোঝাচ্ছে। এটার উপর ডিপেন্ড করতেছে কি? গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক নাকি নিম্ন গলনাঙ্ক, না নিম্ন গলনাঙ্ক। আমরা আসবো ডি ব্লকের ধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে কথা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো আমি জানি না অনেকে পড়াইছি কি পড়াই নেই জানি না, বাট এটা আসবে। তাহলে আমি যদি মনে করো এখান থেকে তাহলে এমসিকিউটা আসলে আসবে কি? যে আমি যদি বলি সোডিয়াম অ্যালুমিনিয়াম, এই অংশটুকু কি তোমরা কি বুঝতে পারছো? তারপর আমি আসতেছি কোশ্চেনে। এই পর্যন্ত কি বুঝতে পারছি আমরা? জি স্যার। অ্যাডিশন এখানে একটু দেখো, আমি যদি এটার আলোকে যদি বলি নিচের কোনটির তোমার নিচের কোনটির গলনাঙ্ক বেশি? গলনাঙ্ক বেশি। ক অপশনে ছিল সোডিয়াম, খ অপশনে আছে কি? তোমার পটাশিয়াম, গ অপশনে আছে কি? ক্যালসিয়াম, ঘ অপশনে আছে কি? তোমার অ্যালুমিনিয়াম। এখন তুমি কার গলনাঙ্ক বেশি বলবো? নিচের কোনটার গলনাঙ্ক বেশি? কার গলনাঙ্কটা কার বেশি হবে? স্যার অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের। কেন অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বেশি হবে কেন? স্যার চার্জ সংখ্যা বেশি থাকে। হ্যাঁ রাইট, অ্যালুমিনিয়ামের গলনাঙ্কটা কি হবে? বেশি হবে। কারণ সোডিয়ামের চার্জ সংখ্যা কত বলতো? চার্জ সংখ্যা কত? প্লাস 1। এটা প্লাস চার্জ সংখ্যা কত? প্লাস 3। তাহলে এটার কিছু তত বেশি শক্তি, তার মানে এটার অ্যানসারটা হবে কোনটা বলতো? এই ঘ হবে কি তোমার এটার অ্যানসার। আমি যদি বলি নিচের কোনটা নরম প্রকৃতির ধাতু? নিচের কোনটি নরম প্রকৃতির কি তোমার ধাতু?
আমি লিখলাম সোডিয়াম, বি অপশনে আমরা লিখলাম কি পটাশিয়াম, সি অপশনে লিখলাম ক্যালসিয়াম, আর ডি অপশনে আমরা লিখলাম কি তোমার ম্যাগনেসিয়াম। এন্ড কোনটাকে নরম প্রকৃতি? সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়াম স্যার। হ্যাঁ, নিয়ে একটু সমস্যা হয়েছিল বুঝতে পারছি, বাট আমি লিখি নাই। হ্যাঁ দেখো, এন্ড কোনটাকে তুমি নরম প্রকৃতির ধাতু বলবো? সোডিয়াম। হ্যাঁ, কোনটাকে বলবো আমরা নরম প্রকৃতির ধাতু? Sodium. সোডিয়াম, বৈশাখী বলছে সোডিয়াম। ওকে, সোডিয়াম নরম প্রকৃতির ধাতু। এখানে আর কারো কোনো অবজারভেশন আছে? পটাশিয়ামও তো। স্যার পটাশিয়াম হবে শুধু। তুমি একটাই বলতে হবে, যখন কম্পেয়ার করা হবে কে বেশি ভালো স্টুডেন্ট। এখন এক আর দুই রোল হলে দুজনই ভালো স্টুডেন্ট তো বলা যাবে না, তাহলে এক কি বলতে হবে ভালো স্টুডেন্ট? তো সোডিয়াম এবং পটাশিয়াম শুধু। পটাশিয়াম এর মধ্যে এটার চার সংখ্যা কত +2, এটার চার সংখ্যা কত +2, এটার চার সংখ্যা কত +1, এটার চার সংখ্যা +1, হয় এটা হবে না এটা হবে। এখন চার্জ ঘনত্ব কি চার সংখ্যার উপর ডিপেন্ড করবে? শুধু না, এটা ইকুয়াল হলে আয়তনের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এর আয়তনটা কখন কি বলতো বেশি। আয়তন যদি বেশি হয় চার্জ ঘনত্ব কি হবে? কম হবে। চার্জ ঘনত্ব যদি কম হয় ধাতব বন্ধনটা কি হবে? দুর্বল হবে। তাহলে পটাশিয়ামটা হবে কি নরম প্রকৃতির ধাতু। তাহলে এটার ক্ষেত্রে কি হবে তোমার? এটার ক্ষেত্রে এর আকার বড়, এই দুটো তো আগেই বাদ হয়ে যায়, তার মানে এটার কি আকারটা বড়, আকার বড়। তাহলে এটার কি আকার ছোট? আকার যদি বড় হয় চার্জ ঘনত্ব কম হবে, ধাতব বন্ধন দুর্বল। তার মানে অ্যানসার হবে কোনটা? পটাশিয়াম। এটা হবে অ্যানসার। এটা ফেসবুক পার্টি তোমরা খালি কথা শুনো না, অ্যানসার গুলো তোমরা একটু বললো, হ্যাঁ না? তোমরা এখানে বসে থাকো না, তাহলে কিন্তু লেকচার দেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, একটু দেখো, আমরা যদি মনে করো পি ব্লক মৌলের ক্ষেত্রে আসি, আমরা পি ব্লক আর ডি ব্লক মৌলের আলোচনাটা আমাদের এখানে বড়। পি ব্লক মৌলের সংখ্যা যদি আমরা বলি, পি ব্লক মৌলের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের কি জানা আছে যে পি ব্লক মৌলের সংখ্যা কয়টা? এটা জানা আছে কয়টা? 34টি। 36। ওকে, এটা কোন কোন গ্রুপে অবস্থিত? এই মৌলগুলো কোন কোন গ্রুপের মৌল আসলে? 13 থেকে 18। এটা কি 13 থেকে 18 এই গ্রুপের মৌল। এদের যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি তোমার? NH2 NP1 থেকে 6। এখন বলো, আমি যদি বলি মেটালয়েড, যেটাকে আমরা উপধাতু বলি, তাই উপধাতুগুলো আমাদের কি জানা আছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। উপধাতুগুলো কোন গ্রুপ? উপধাতুগুলো কোন ব্লকের মৌল? উপধাতুগুলো, উপধাতু কারা? যারা ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো দুটোই আচরণ করে। আবার যারা কমপ্লিটলি ধাতু না, যারা কমপ্লিটলি অধাতু না, তাদেরকে আমরা উপধাতু বলি বা মেটালয়েড বলি বা অপধাতু বলি। তো উপধাতুগুলো কোন ব্লকের মৌল আমাদের জানা আছে? এটা উপধাতুগুলো পি ব্লকের। রাইট। এটার অ্যানসার কি তোমার? পি ব্লক মৌল। এখন আমাদের জানতে হবে যে উপধাতুগুলো আসলে কারা, এগুলো আমাদের জানতে হবে। এটার জন্য আমরা একটা টেকনিকও লিখে দিয়েছিলাম। এখান থেকে এমসিকিউ সব সময় আসে, এখান থেকে এটা একটা এমসিকিউর একটা লাইন আমরা লিখে দিয়েছিলাম। এটা তাই এখানে কি তোমার জার্মেনিয়াম, এটা বিসমাথ, শিগগির মানে সিলিকন, আসেন মানে আর্সেনিক, এটা কি তোমার অ্যান্টিমনি, এটা টুলে, এটা টেলুরিয়াম, এটা বসে বোরন, আর এটা কি তোমার পোলোনিয়াম।
তার মানে এইগুলো কি তোমার উপধাত্র। এখান থেকে এমসিকিউ হয় নিচের কোনটা কি তোমার উপধাত্র, এটা ফাইন্ড আউট করো। অবশ্যই তোমার এটা মনে রাখতে হবে, জিবিএ শিগগির আসেন, সাবধানে তুলে বসে পড়েন। এটা এই অংশটুকু তোমার কি পুরোটাই এমসিকিউ, এখানে কোনো বাদ কিছুই নেই। হ্যাঁ, তোমার এগুলো একবারে মাথার ভিতর সেট করে রাখতে হবে। এটা একটু শুনে নাও। এখন এই পি ব্লকে একটা বড় আলোচনা হচ্ছে আদ্র বিশ্লেষণ। একটা বড় একটা আলোচনা আমি জানতে হবে হাইড্রোলাইসিস। হ্যাঁ, আদ্র বিশ্লেষণের কি শর্ত আগে জানতে হবে, হাইড্রোলাইসিস আর সলভোলাইসিস। সলভোলাইসিস এর মধ্যে আসলে তোমার পার্থক্যটা কি, কোনটাকে আমরা হাইড্রোলাইসিস বলবো, কোনটাকে আমরা সলভোলাইসিস বলবো। এটার মেইন কাজ হচ্ছে সলভেন্ট দ্বারা যদি কোনো একটা কম্পাউন্ডকে আমরা যদি বিশ্লেষিত করি, সেটাই হচ্ছে সলভোলাইসিস। যদি ওই সলভেন্টটা যদি পানি হয়, তখন ওই সলভোলাইসিসটাকে আমরা হাইড্রোলাইসিস বলি। আমাদের যদি এখানে সলভেন্ট হিসাবে যদি পানি ব্যবহার করি কোন একটা যৌগকে ভাঙতে, তখন সেটাকে আমরা হাইড্রোলাইসিস বলি। আর যদি কোনো একটা সলভেন্ট ব্যবহার করি, যদি আমরা কোনো একটা দ্রাবক ব্যবহার করি বা অন্য কোনো যদি অ্যানাদার যদি আমরা সলভেন্ট ব্যবহার করি, তখন ওই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, সলভোলাইসিস। তার মানে কি হাইড্রোলাইসিস এক প্রকার কি বলতো সলভোলাইসিস, বাট সকল সলভোলাইসিসকে আমরা কি বলতে পারবো না, হাইড্রোলাইসিস বলা যাবে না। আমরা কি সলভেন্ট দ্বারা কোন একটা যৌগকে ভাঙার প্রক্রিয়াকে আমরা কি বলি, সলভোলাইসিস। সলভেন্টটা যদি পানি হয়, তাহলে ওই সলভোলাইসিসটাকে আমরা কি বলবো, হাইড্রোলাইসিস। আমার কথা কি বুঝতে পারছো, সলভোলাইসিস এবং হাইড্রোলাইসিসের মধ্যে পার্থক্য? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারছো? জি স্যার। এখানে আমরা আসলে কি বলতে পারি, সলভেন্ট দ্বারা কোন যৌগ বিশ্লেষিত মানে কি ভাঙা হওয়ার প্রক্রিয়াকে আমরা এটা নোটের মধ্যে লিখো, পরে আদ্র বিশ্লেষণ শর্ত। এটা কিন্তু রাফ একটা রিভিশনের একটা খাতা থাকবে, কিন্তু হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি, সলভোলাইসিস বলে। সলভেন্ট H2O হলে ওই সলভোলাইসিসকে আমরা কি বলি, হাইড্রোলাইসিস। এটাকে হাইড্রোলাইসিস বলে। তার মানে সকল হাইড্রোলাইসিস হচ্ছে সলভোলাইসিস। সকল হাইড্রোলাইসিস হচ্ছে তোমার সলভোলাইসিস, কিন্তু সকল সলভোলাইসিস হাইড্রোলাইসিস নয়। এটা হাইড্রোলাইসিস নয়। আমরা এখন এই হাইড্রোলাইসিসের কিছু কন্ডিশন জানতে হবে, কিছু শর্ত জানতে হবে। হ্যাঁ, এটা দেখো, এটা এক একটা কেসে এক এক রকম তোমার কি দেখা যায় এই হাইড্রোলাইসিসে। এখন এরপর এটা নোটের মধ্যে লেখার পর আদ্র বিশ্লেষণের শর্ত। এক হচ্ছে খালি অরবিটাল থাকতে হবে। কার খালি অরবিটাল থাকতে হবে? খালি অরবিটাল থাকতে হবে। এটা ফার্স্ট। এটা হতে পারে কেন্দ্রীয় পরমাণু মানে সেন্ট্রাল অ্যাটম, আর এটা হতে পারে প্রান্তীয় পরমাণু টার্মিনাল অ্যাটম, যেটাকে বলে প্রান্তীয়। প্রথমে দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুটা
আসলে খালি আছে কিনা। যদি কেন্দ্রীয় এবং প্রান্তীয় দুটোরও খালি থাকতে পারে অরবিটাল, তাহলে কার সাথে তোমার এখানে কি হবে বন্ধন, কারণ হাইড্রোলাইসিসের মাধ্যমে আমরা কোন একটা যৌগ ভাঙবো, ভেঙে তার সাথে বিক্রিয়া হবে, অর্থাৎ পানির সাথে কি হবে বন্ধন হবে। এখানে পানি এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, আর অন্য কম্পাউন্ডটা এখানে কি হিসেবে কাজ করে বলতো, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ওর পার্শিয়ালি পজিটিভ চার্জ থাকতে হয়, পানি কি করে তার লোন পেয়ার ইলেকট্রন ওখানে কি করে দিয়ে দেয়। এখন যেটা আছে, যদি যৌগটায় যদি কেন্দ্রীয় পরমাণুতে যদি খালি অরবিটাল থাকে, তাহলে পানির যে এক্সেস ইলেকট্রন আছে, আমরা জানি পানি কি তোমার ইলেকট্রন সমৃদ্ধ কি একটা যৌগ, এখানে তোমার এক্সেস ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দিয়ে কি করবে, ওই খালি অরবিটালের সাথে কি করবে, বন্ধন গঠন করবে। আমরা কি জানি, একটা পরিপূর্ণ অরবিটাল আর একটা খালি অরবিটালের মধ্যে যে বন্ধনটা গঠিত হয়, ওই বন্ধনটা আসলে আমরা কি কোন ধরনের বন্ধন বলি, ওই বন্ধনটাকে আসলে আমরা কোন ধরনের বন্ধন, সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন, রাইট। তাহলে সন্নিবেশ বন্ধন, যদি তোমার খালি অরবিটাল যদি কেন্দ্রীয় পরমাণুতে থাকে, কেন্দ্রীয় পরমাণু খালি অরবিটালের সাথে পানির যে এক্সেস ইলেকট্রন আছে সেটা বন্ধন গঠন করবে। সেকেন্ড কন্ডিশন আছে, যদি কেন্দ্রীয় পরমাণু যদি না, কেন্দ্রীয় পরমাণুতে তোমার খালি অরবিটাল নাই, আছে কোথায় বলতো, প্রান্তীয় পরমাণুতে, তখন ওটা কি করবে, ওই পানির যে এক্সেস ইলেকট্রনটা আছে, ওই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সে কি করবে, প্রান্তীয় পরমাণুর সাথে কি করবে, বন্ধনে আবদ্ধ হবে। যদি তোমার দুটাই কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণু দুটাই যদি খালি অরবিটাল থাকে, তাহলে তা সে আগে বেছে নেবে কাকে, কেন্দ্রীয় পরমাণুকে। কেন্দ্রীয় পরমাণু যদি না পায়, তখনই সে কি করে, প্রান্তীয় পরমাণুর সাথে কি করে, বন্ধনে আবদ্ধ হয়। এখানে তোমার সেকেন্ড হচ্ছে কি, তোমার আংশিক ধনাত্মক চার্জ থাকে সাধারণত। এখানে কি থাকে, আংশিক ধনাত্মক চার্জ যা বিদ্যমান থাকে। এখন তুই বলো কমপ্লিটলি ধনাত্মক চার্জ থাকে না কেন, আংশিক ধনাত্মক চার্জ। আমি বলছি ওয়াটারটা তো নিউক্লিওফাইল, এক্সেস ইলেকট্রন আসছে, সে যদি ধনাত্মক পায়, কারণ ইলেকট্রন রাখতে হয়, তখনই সে তো অ্যাটাক করতে কি হয় বলতো, তোমার তার আক্রমণটা অনেক বেশি কি হয় বলতো, সহজ হয়। তখনই নিউক্লিওফাইল তাকেই অ্যাটাক করে যে ইলেকট্রোফাইলের মতো আচরণ করে, যার ভিতরে পার্শিয়াল পজিটিভ চার্জ অথবা কি পূর্ণ পজিটিভ চার্জ আছে। আমরা যদি এটা যে পূর্ণ যদি ধনাত্মক চার্জ হতো, তাহলে সেটা কোন ধরনের কম্পাউন্ড, আমরা পূর্ণ পজিটিভ এবং নেগেটিভ চার্জকে আসলে কোন ধরনের কম্পাউন্ডকে কনসিডার করি, আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের মেকানিজমটা একরকম, আর এই ধরনের কম্পাউন্ডগুলোর মেকানিজম কি অন্যরকম। আয়নিক কম্পাউন্ডের মেকানিজম একরকম, আর এই ধরনের কম্পাউন্ডগুলোর মেকানিজম কি অন্যরকম। এটা কি আংশিক ধনাত্মক চার্জ এখানে কি থাকে, তোমার বিদ্যমান থাকে। এটা কেন্দ্রীয় পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। কেন্দ্রীয় পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ তোমার বিদ্যমান থাকে। কেন্দ্রীয় পরমাণুটা ফ্রি থাকতে হবে। কেন্দ্রীয় পরমাণু যৌগে স্ট্রিক বাধা কম থাকতে হবে, স্ট্রিক বাধা তোমার কম থাকতে হবে। যেমন এখন এটা হচ্ছে মনে করো একটা সেন্ট্রাল অ্যাটম, এটা চারপাশে তোমার গ্রুপ কানেক্ট থাকবে, এখানে একটা গ্রুপ কানেক্ট আছে, এটা জি, এখানে একটা গ্রুপ কানেক্ট আছে, এখানে একটা গ্রুপ কানেক্ট আছে, এখানে একটা গ্রুপ কানেক্ট আছে। এন্ড ব্যাপারটা যদি এটা সি মানে সেন্ট্রাল, চারপাশে জি মানে গ্রুপ, এন্ড ব্যাপারটা যদি এরকম হয় যে এই সেন্ট্রাল অ্যাটমের সাথে যদি এরকম তোমার গ্রুপ যদি একটার পর একটা যদি কানেক্ট হয়ে থাকে, তাহলে পানি এই এখানে মনে করো কার্বনের ফ্রি অরবিটাল আছে, খালি অরবিটাল আছে, তাহলে কি পানি এই কার্বনটাকে অ্যাটাক করার কি সুযোগ পাবে? পানি এই কার্বনটাকে এই গ্রুপগুলো থাকার কারণে পানি এই কার্বনকে অ্যাটাক করা, আক্রমণ করার সুযোগ পাবে কি পাবে না? পাবে না। পাবে বলো তো, একে তোমার পাবে নাকি দুইয়ে পাবে? একে পাবে। একে পাবে, কারণ কি তোমার এটা খালি অরবিটাল আছে, কারণ কেন্দ্রীয় পরমাণুতে খালি অরবিটাল থাকে, যদি না থাকে তখন আমরা প্রান্তীয় পরমাণু দিয়ে দেখবো। ধরে নিলাম এটা একটা কম্পাউন্ড, এর কেন্দ্রীয় পরমাণুতে খালি অরবিটাল আছে, এখন গ্রুপগুলো যদি এভাবে কানেক্টেড থাকে, খালি অরবিটাল আছে বাট সে বন্ধন গঠন করতে পারবে না, কারণ তাকে আক্রমণের সুযোগ দিতে হবে,
বন্ধন গঠন করার জন্য। তখন এখানে কি স্ট্রিক বাধা বেশি, স্ট্রিক বাধা বেশি হওয়ার কারণে খালি অরবিটাল থাকা সত্ত্বেও এই কম্পাউন্ডটা কি করবে না, মূলত পানির সাথে রিঅ্যাকশন করবে না, অর্থাৎ এই পানি এই কম্পাউন্ডকে আদ্র বিশ্লেষিত করতে পারবে না, বাট এই কম্পাউন্ডটাকে কি সে আদ্র বিশ্লেষিত করতে পারবে, কারণ এখানে পানি এটাকে আক্রমণে কি আছে বলতো, এখানে সুযোগ আছে। তার মানে এখানে স্ট্রিক বাধা বেশি, স্ট্রিক বাধা কি তোমার বেশি, স্ট্রিক বাধা বেশি, এই কারণে এখানে কি হবে না, আদ্র বিশ্লেষণ কি হবে না, আদ্র বিশ্লেষণ কি তোমার হবে না। আর এটার কি স্ট্রিক বাধা কি তোমার, স্ট্রিক বাধা তোমার কম, এই কারণে এটা কি হবে, আক্রমণের সুযোগ পাবে, এটা লিখে নিও, আক্রমণের সুযোগ পাবে, এটা আক্রমণের সুযোগ পাবে না, এখানে আদ্র বিশ্লেষণ হবে না, তার মানে এখানে আদ্র বিশ্লেষণ কি হবে। কারণ এগুলো অনেক ডিটেইলসে, যতগুলো আমি মানে দেখানো যায় অতগুলো দেখানো যাবে, এর বেশি দেখতে গেলে আবার তোমার পেজ গোছ লেগে যাবে। হ্যাঁ, যতগুলো সম্ভব আমরা ততগুলো আমরা আসলে দেখাবো, এটা এরকম। তাহলে এই দুইটা আগে উঠো, তারপর আমরা লিখছি ইনফরমেশন, তিন নম্বর পয়েন্ট। ওকে, এটা দেখো, আমরা যদি 4 নম্বর পয়েন্টের দিকে যাই, নাম্বার 4 এ, আচ্ছা আমরা কি 6টা করা দিছি দেখি কি অসুবিধা নাকি সুবিধা, ঠিক আছে কোনটা? সুবিধা আচ্ছা ঠিক মানে আছে, তাও তো আমরা 6টা না, আবার অন্য জায়গায় কি আছে কিনা ক্লাস এখানে দেখো 4 নম্বরও আছে, যৌগটা যদি অষ্টক অসম্পূর্ণ হয়, যদি যৌগটা যদি অষ্টক অসম্পূর্ণ হয়, অর্থাৎ যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি ইলেকট্রন ঘাটতি থাকে, কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন ঘাটতি থাকে, যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি ইলেকট্রন ঘাটতি থাকে, তাহলে সে কি করবে বলতো, সে অন্য জনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে তার সাথে বন্ধনে কি হবে বলতো, আবদ্ধ হতে যাবে। তাহলে ইলেকট্রন ঘাটতি মানে তার খালি অরবিটাল আছে, খালি অরবিটালের সাথে সে বন্ধন গঠন করে। আবার যৌগ অষ্টক এরকম হবে, যৌগ অক্টেট কাঠামো ফিলআপ আছে, বাট তার খালি অরবিটাল আছে, সে বন্ধন গঠন করবে, সে নিজে একটা বন্ধন ভাঙবে আর একটা বন্ধন কি করবে তোমার গঠন করতে যাবে। তোমার কি আছে, এরকম হতে পারে কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন ঘাটতি থাকে তারা করে। আবার কি হতে পারে, যৌগটি কেন্দ্রীয় পরমাণু অক্টেট স্ট্রাকচার কাঠামো অর্জন করে আছে। আবার একই সাথে খালি অরবিটাল আছে, একই সাথে কি আছে, খালি অরবিটাল আছে, খালি অরবিটাল আছে। তারাও তোমার কি হবে বলতো, আদ্র বিশ্লেষিত হবে, কারণ খালি অরবিটাল আছে, বন্ধন হবে, আর ওর একটা বন্ধন কি হবে আস্তে আস্তে ভাঙবে। যদি ব্যাপারটা এরকম কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক কাঠামো অর্জন, বাট খালি অরবিটাল নাই, আদ্র বিশ্লেষিত হবে, আদ্র বিশ্লেষিত হবে কি হবে না? স্যার হবে না। তার মানে মেইন কথা হচ্ছে খালি অরবিটাল কি তোমার থাকতে হবে, অক্টেট হোক আর নাই, মেইন হচ্ছে কি খালি অরবিটাল কি তোমার থাকতে হবে। এই রিলেটেড আমরা কিছু ইনফরমেশন দেব, আমরা একটা সিলেক্টিভ কিছু কোশ্চেন দেখছি, আসলে আমরা সিলেক্টিভের বাইরেও আমরা কিছু কোশ্চেন দেখব, যেটা আমাদের টপিক গুলো ফিক্সড করে দিয়েছে। ফলে এই রিলেটেড আমাদের আগে যে পড়াগুলো পড়া হয়েছে ওই পড়ার বাইরের ভিতরে আমরা ডেপথ কিছু কোশ্চেন আমাদের দেখতে হবে এখন। হ্যাঁ, ওকে, এটা আগে একটু উঠে নাও। ওকে, কোশ্চেন 1, কি ব্যাপারে এত বাজে কিনে কি হইতেছে কেন মার্কার করে কালিটা? ওকে, এটা দেখো, আমরা যদি মনে করো
NF3 এই কম্পাউন্ডটাকে আমরা যদি কনসিডার করি NF3, এটা পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে কি হবে না বলো? এখানে কি আছে? এক্সেস ইলেকট্রন। এটা আদ্র বিশ্লেষিত হবে কি হবে না? এটা কি ইলেকট্রন ঘাটতি যৌগ নাকি ইলেকট্রন সমৃদ্ধ? কথা বলতে হবে ভাই। সমৃদ্ধ। এখন দেখতে হবে প্রান্তীয় এবং কি তোমার কেন্দ্রীয় পরমাণুতে খালি আছে কিনা। নাইট্রোজেন এই কম্পাউন্ডটা যখন তৈরি করছে তার ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস না। এই কম্পাউন্ডটা তৈরি করতে গিয়ে তোমার তিনটা সিঙ্গেল ইলেকট্রন লাগছে। নাইট্রোজেনের কোনটা? 2pxy 2py এবং 2pz। তার মানে এটাই। দেখো এখানে কোনো খালি অরবিটাল আছে না। খালি অরবিটাল আছে? এই ইলেকট্রন দ্বারাই তো তিনটা ফ্লুরিনকে সে ধরে আসছে নাকি? এই সিঙ্গেল তিনটা ইলেকট্রন দ্বারা তিনটা ফ্লুরিনকে আছে। তাই নাইট্রোজেনে খালি অরবিটাল না, তাহলে ফ্লুরিনে দেখি আছে কিনা। এটা কি 2 2 4 4 আর 9 2px2 2py2 আর এটা কি 2pz1। এখানে ফ্লুরিনে কি খালি অরবিটাল আছে? না স্যার। বাট এখানে কোনো খালি অরবিটালই কি নাই। তোমার ইলেকট্রন দ্বারা যে বন্ধন যে গঠন করবে সেই বন্ধনটা গঠনের কোনো এখানে কি নাই বলতো সুযোগ নেই। তাহলে এখানে কি, তাহলে এটা যদি পানির মধ্যে যদি অ্যাড করা হয় তাহলে এখানে কি নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন হবে না। এখানে কোনো রিঅ্যাকশন হবে না। তাহলে এখানে আমরা কি বলতে পারি? কারণটা কি? আদ্র বিশ্লেষণ না হওয়ার কারণটা কি? নাইট্রোজেন ও ফ্লুরিনের খালি ডি অরবিটাল নাই, খালি অরবিটাল নাই, এক কথায় অরবিটাল নেই। এটা ইজ ফার্স্ট, এটা হচ্ছে মেইন রিজন। আর একটা হচ্ছে নাইট্রোজেন ফ্লুরিনের আকার অনেক ছোট, এই বন্ড যে লেন্থ আছে এটা হচ্ছে সেকেন্ড পরের রিজন। এই রিজনটা এটাকে বলে, যদি তুমি অ্যানসারটাকে যদি আরেকটু স্মার্ট করতে চাও তাহলে এই জিনিসটা এটা। কিন্তু মেইন রিজন হচ্ছে কি খালি অরবিটাল কি তা তোমার নাই। এটা যদি থাকতো তাহলে পানি কি করতো? তার এক্সেস ইলেকট্রন দিয়ে সে তার বন্ধনটা গঠন করতে পারত। এখন তোমার সেকেন্ড হচ্ছে নাইট্রোজেন আর এফ এর বন্ড লেন্থ মানে বন্ধন দৈর্ঘ্য, যেটাকে আমরা কি বলি বন্ড লেন্থ, যেটাকে আমরা শর্টকাটে কি বলবো বিএল। এটা কি কম, বন্ড লেন্থ যত কম হবে এই বন্ধনটাকে ভাঙতে তত বেশি শক্তির প্রয়োজন হবে, ফলে এটা সহজে বিয়োজিত হয় না। ফলে এটা কি বন্ড লেন্থ কম, এর জন্য এন বন্ড এ ভাঙতে তোমার বেশি শক্তির প্রয়োজন, বেশি শক্তির প্রয়োজন। এগুলো হচ্ছে পরের স্টেপের কথাবার্তা। ওকে, বেশি শক্তি বলতে এটাকে কোন শক্তি বোঝানো হচ্ছে? এটাকে আমরা বলি বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এটাকে আমরা কি বলি? বন্ড ডিসোসিয়েশন কি তোমার এনার্জি, যেটাকে আমরা কি বলি বিডিই। সব সময় মনে করবা বন্ড লেন্থ ডিসোসিয়েশন এনার্জিটা অলওয়েজ বন্ড লেন্থের উপর ডিপেন্ড করে। এটা অলওয়েজ বন্ড লেন্থের কি তোমার বেস অন করে। বন্ড লেন্থ যত কম হবে এনার্জি ভাঙতে তত বেশি শক্তির কি হবে বলতো প্রয়োজন হয়। এটা যত বড় হবে এটা ভাঙতে তত কম শক্তির প্রয়োজন। আসলে মেইন রিজনটা কোনটা? এটার মাধ্যমে। এরপর যদি বলতে চাও এটা, আমরা এটার মাধ্যমে আসলে এটা এক্সপ্লেইন করব। বলতে হবে NF3 এর ক্ষেত্রে নাইট্রোজেন এবং ফ্লুরিনে কারোই খালি অরবিটাল নাই, আর খালি অরবিটাল না থাকার কারণে পানির সাথে এটা কি কোনো ধরনের বন্ধনে আবদ্ধ হতে পারে না, সেজন্য NF3 কি হয় না বলতো আদ্র বিশ্লেষিত হয় না। এজন্য NF3 তোমার কি হবে না, এজন্য NF3 আদ্র বিশ্লেষিত হয় না।
আর্দ্র বিশ্লেষিত হয় না। কার কোন ডাউট আছে কিনা? না স্যার স্যার বন্ড লেংথ কি পরমাণু দুটার আকারের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, অবশ্যই আকারের উপর ডিপেন্ড করে। আকার যদি ছোট হয়, আকার যদি তোমার বড় হয়, এটাই তো শেয়ার কিছু ইলেকট্রন ভাই। আমি তোমাকে একটা এটা আগে একটু উঠো, তারপর আমি একটু নিচে লিখতেছি। হ্যাঁ, এখানে মার্কার পেনটা কালি ভালো পাই, কিন্তু এটা মার্কার পেনটা একটু পচা। এটা হচ্ছে সিগমা হলো নকল মার্কার পেন, বাট আসলটা হচ্ছে নকলটা সার্ভিস ভালো, কিন্তু বোর্ড টোড একদম নোংরা হয়ে যায়। ওকে, এটা একটু উঠাও। এটা বন্ড লেংথটা তোমার অনেকটা আকারের উপর ডিপেন্ড করে। কিভাবে আকারের উপর? তোমরা বুঝতেছো কিনা ফেসবুক পার্টি? তোমাদের কথা বলতে হবে। তোমরা একবারে কথা যদি চুপচাপ থাকো তাহলে কিভাবে হবে? সবসময় কি খালি ডি অরবিটালই থাকতে হবে? সবসময় খালি তোমার মানে খালি অরবিটাল থাকতেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ডি অরবিটালই ভ্যাকেন্ট থাকে সাধারণত। হ্যাঁ, খালি অরবিটাল থাকতেই হবে, তার সাথে বন্ধনে আবদ্ধ হবে। কথা বুঝছো কিনা? জি স্যার। এখন একটু দেখো, আমরা আসবে উদাহরণ আসবে, সমস্যা নেই, ওয়েট করো। এখানে বললে তুমি এখানে মনে করো নাইট্রোজেন, আর এটা আছে মনে করো ফ্লোরিন। এটা মনে করো ফ্লোরিন, এটা হচ্ছে শেয়ার ভেতর। এটাই তো নিউক্লিয়াস থেকে এই দূরত্বটাই কিছু বন্ডের। এখন যদি তোমার নাইট্রোজেন আর এটার উপর যদি তোমার ক্লোরিন থাকতো বা বরমিন থাকতো, ধরে নাও বরমিন, তাই এই হচ্ছে কি শেয়ারকৃত কি তোমার ইলেকট্রন। তাহলে এই ডিসটেন্সটা বেশি নাকি এই ডিসটেন্সটা বেশি? কোনটা? কোন ডিসটেন্স বেশি? নাইট্রোজেন আর সেকেন্ড ব্রোমিন। স্যার। নাইট্রোজেন ব্রোমিন। ফলে বন্ড লেংথ কি তোমার বেশি। এই কারণে এটা তাড়াতাড়ি কি হবে বলতো? ডিসেট হবে। আমরা যখন HCl আর HBr যদি বলি, যেমন HCl, এটা Cl, আমরা যদি HI বলি, হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা একটু অনেক বড় দেখতে পারবো, AI। এখন বলো কার বন্ড লেংথ বেশি, HCl নাকি HI? দেখ, বন্ড লেংথ যদি বেশি হয় তাহলে ভাঙতেটা কি কম শক্তি লাগবে না বেশি শক্তি লাগবে? কম শক্তি। এটা যদি কম শক্তিতে ভেঙে যায়, খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাহলে এটা তাড়াতাড়ি বিয়োজিত হবে। তার মানে এটা বেশি সংখ্যক কি হবে, খুব সহজে H+ আয়ন দান করতে পারবে। এই কারণে এটা কোন ধরনের অ্যাসিড হবে বলতো? শক্তিশালী। এটা তো না, এটা তো না, এটা বন্ড লেংথ বেশি, ভাঙতে কি তোমার কম শক্তির কি হবে বলতো? প্রয়োজন হবে। বুঝছো কিনা? স্যার বন্ড লেংথটা কোন মৌলের নিউক্লিয়াস থেকে মাপা হয়? হুম, বন্ড লেংথটা মানে ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে মাপা হবে নাকি নাইট্রোজেনের? ওকে, এটা তো কমন। তুমি যখন কম্পেয়ার করবে, এটা কমন কিনা H আর H? জি স্যার, কম। ওকে, তাহলে তুমি এখানে কি Cl থেকে তুমি আয়োডিন থেকে তুমি ডিসটেন্সটা তুমি তার সাথে কম্পেয়ার করবা, যেটা কমন হবে, হ্যাঁ, সেটা বাদ দিয়ে অন্যটা থেকে তুমি এটাকে কম্পেয়ার করবা। তাহলে তো তুমি বুঝতে পারবে এটা বেশি হবে না কম হবে। জি স্যার। বুঝতে পারছো? ওকে, এখন দেখো, আমরা যদি এখানে সেকেন্ড एग्जांपल হিসেবে আমরা যদি তোমার এখানে সেকেন্ড एग्जांपल হিসেবে যদি আমরা ধরে নিই NCl3, বলো এটা পানিতে আত্মবিশ্লেষিত হয় কিনা? জি স্যার, এটা হবে। কেন? স্যার ওই যে ক্লোরিনের তো 3D অরবিটাল এখানে গিয়ে খালি থাকে। হ্যাঁ, কোনটা? ক্লোরিনে কি আছে? ক্লোরিনের 3D এখানে অরবিটাল আমরা কি খালি বলতে পারি? আছে। এখানে আমরা কি বলতে পারি? নাইট্রোজেনের ডি অরবিটাল নাই, নাইট্রোজেনের খালি অরবিটাল নাই, অরবিটাল নেই। তাহলে নাইট্রোজেনের যদি খালি অরবিটাল না থাকে, তাহলে ক্লোরিনের কি আছে বলতো? খালি অরবিটাল আছে, খালি ডি অরবিটাল আছে। যখন এটার মধ্যে যখন আমি পানি অ্যাড করব, মেকানিজমটা একটু দেখো।
যখন আমি পানির কি তোমার মুক্ত জল ইলেকট্রন, তখন পানি কি করবে, এটার খালে আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে যদি হিসাব করি, এটা 17, এটা 1s2, এটা 2s2, এটা 2p6, এটা 3s2, এটা কত 3px2, 3py2, আর এটা কি 3pz1। এটাই তো ইলেকট্রনিক কনফিগারেশন। যখন ক্লোরিনের ক্ষেত্রে হবে তার মানে দ্বিতীয় শক্তি স্তরে খালি 3d অরবিটালটা রয়ে গেছে একদম কমপ্লিটলি। তখন ও করবে কি, এই ক্লোরিনটা এই অক্সিজেন কি করবে, এটা কি হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল। এটা নিউক্লিওফাইল। ও করবে কি, ওর খালি অরবিটাল ইলেকট্রন দেবে। ওর সাথে যখন ইলেকট্রন দেবে ও বন্ধনে আবদ্ধ হতে যাবে। ও বন্ধনে যখনই আবদ্ধ হতে যাবে তখনই এই বন্ধনটা উইক হয়ে যাবে। তখন এখানে কি হবে দেখো, একটু বোঝার ট্রাই করো। ও যখন একে ক্লোরিনের সাথে বন্ধনে আবদ্ধ হতে যাবে, তখন অক্সিজেন যখন একটা বন্ধনে আবদ্ধ হবে তখন অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি হবে। ও যখন ওর ইলেকট্রন ও এভাবে থাকতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ করে, এভাবে ইলেকট্রন আছে, বাট এখানে যখন ই করবে ক্লোরিনের, তখন অক্সিজেনের নিজের ইলেকট্রনের কি হবে, ঘাটতি। কত ইলেকট্রন ঘাটতি হবে, দুটো নাকি একটা? ইলেকট্রন কয়টা ঘাটতি হবে, দুইটা নাকি একটা? এই বন্ধনটা যখন গঠন করে ইলেকট্রন ঘাটতি হয় কয়টা সঞ্জীবের বন্ধন গঠন করার সময়? আরে ভাই কথা বলতে হবে, তুমি যদি কথা না বলো দুইটা খালি, দুইটা। তোমার কি হবে বলো তো, দুইটা ঘাটতি থাকে না, ঘাটতি থাকে কয়টা, একটা। ইলেকট্রন ঘাটতি থাকবে কয়টা বলো তো, একটা। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। এটা তো ইলেকট্রন শেয়ারিং, ইলেকট্রন ঘাটতি হবে কয়টা, একটা। তখন ও করবে কি, এই বন্ধন ইলেকট্রনটা ও নিজের দিকে নিয়ে আসবে। কিভাবে ঘাটতি একটা হয় সেটা আমি আবার রিভিউ করব, সমস্যা নেই। ও যখন হবে, ও যখন বন্ধন ইলেকট্রন হবে তখন এই দুটো ইলেকট্রন, ও বন্ধন গঠন করার আগে এই দুটো ইলেকট্রন ওকে কেন্দ্র করে ঘুরতো। বাট এটার সাথে যখন বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তখন এই দুটো ইলেকট্রনে একটা ইলেকট্রন ক্লোরিনকে কেন্দ্র করে ঘুরবে। ক্লোরিনের ইলেকট্রন আছে কয়টা, আছে আউটার শেল ইলেকট্রন আছে কয়টা, 7টা। বন্ধন গঠন করলে হয়ে যাবে কয়টা, একটা, 8টা। তখন এই বন্ধনের যে ইলেকট্রন, এখানে তো দুটো ইলেকট্রন, আগে একটু বোঝার ট্রাই করো ভাই। এখানে ক্লোরিনের কয়টা আছে, এই 2, আর এই কত, এই 2। টোটাল ক্লোরিনের আছে কয়টা, এই 6টা, একটা দিয়ে বন্ধন গঠন করছে। তাহলে ও কি করবে, এখান থেকে ওর সাথে বন্ধন গঠন করলে একটা ইলেকট্রন ও পেয়ে যাবে। টোটাল হয় কয়টা, এখানে 6টা, একটা 7টা, আর এই যে একটা আগের ইলেকট্রন আছে এই হবে কয়টা, 8টা। তখন ওর ইলেকট্রন ওরে ফিরে ও চলে যাবে, কারণ ও তখন অক্টেট কাঠামো কি ফিল আপ হয়ে যাবে। তখন ওর ইলেকট্রন এদিকে শিফট হয়ে এদিকে চলে যাবে। তখন এটা যখন এদিকে চলে যাবে তখন এটা কি ঋণাত্মক, তখন এটা কি ঋণাত্মক। ইলেকট্রনটা যখন এদিকে চলে যাবে, এটা যদি ঋণাত্মক হয় আর এই ইলেকট্রনটা যদি এদিকে চলে যায় তখন এটা কি ধনাত্মক। তো এই H প্লাস কে তখন এই ঋণাত্মকটা এই H প্লাস কে কি ধরে ফেলবে। অর্থাৎ ও যখন ওর সাথে বন্ধন ডেভেলপ করবে, ওর এই বন্ধনটা ভেঙে যাবে আর নাইট্রোজেনের এই বন্ধনটা ভেঙে যাবে। নাইট্রোজেনের এই বন্ধনটা যখন ভাঙবে, নাইট্রোজেন তখন এই H এর সাথে কি হবে, বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, ব্যাপারটা হচ্ছে কি, এই নাইট্রোজেন এই দুটো ক্লোরিনকে আমি একটু ছড়াই ছিটিয়ে এখানে দিলাম, ও মাইনাস হয়ে যাচ্ছে, বন্ধনটা এখানে ভেঙে যাচ্ছে। এই এটা যদি মাইনাস হয়, ও ইলেকট্রন শিফট হলে এই বন্ধনটা ভেঙে যাবে, ও তখন কি হবে, প্লাস প্লাস, আর এই মাইনাস কি হবে, একত্র যুক্ত হয়ে H হয়ে যাবে। আর ওর এই বন্ধন ভেঙে যাচ্ছে, ও ভেঙে যাচ্ছে, ও এই বন্ধন ভেঙে যাচ্ছে, ও ভেঙে যাচ্ছে। অক্সিজেন Cl কে নিয়ে নিচ্ছে, তার মানে এখানে তৈরি হচ্ছে কি বলতো, HCl। আর নাইট্রোজেন কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, তখন তৈরি হবে কি Cl Cl কি NOH। দেখো আমার কথাগুলো বুঝছো কিনা, আমার কথাগুলো বুঝছো কিনা, এটা বুঝছো নাকি বুঝো না? ফেসবুক পার্টি একটু কথা বললো ভাই, তুমি যদি কথা একবারে চুপচাপ থাকো, পড়াশোনার সময় এত ভদ্র যদি হও তাহলে কিভাবে হয় বলো? ওদের সব মেকানিজম একরকম তো, এই কারণে আমি একটু ওদের একটু মতামত একটু নেবো যে আসলে। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার।
আরে ভাই বুঝছি তো, তোমরা বুঝছো ওরা কেন তোমার যে ফেসবুক লাইভে করে। আচ্ছা এখানে একটু দেখো সেকেন্ড কি হবে, যতক্ষণ ক্লোরিন থাকবে, তার মানে ওর কি আছে বলো তো, ঠিক একই ভাবে এই ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, এখানে আরা কোনো পানি ব্যবহার হবে তখন এখানে আরা কোনো যদি পানি ব্যবহার হয়, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ঠিক একই ভাবে। তার মানে এখানে কি হবে, একটা হাইড্রোজেন এটার সাথে অ্যাড হবে, একটা ক্লোরিন চলে যাবে। তাই ক্লোরিন কয়টা আছে, দুইটা, তাহলে এখানে আরো কয় অণু পানি অ্যাড হবে বলো তো, আরো 2 অণু পানি এখানে অ্যাড হবে। এক অণু পানির সাথে যখন বিক্রিয়া করে একটা HCl তৈরি হয়, একটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, আর নাইট্রোজেন ক্লোরিন বন্ধনটা ভাঙে। তাহলে এখানে যদি 2 অণু পানি, আমি কি আরেকবার স্টেপ দেখাবো, আরেকটা বিক্রিয়া, আরেকটা স্টেপ দেখাই। ওকে, এটা দেখো পরবর্তী স্টেপে দেখো, এটা OH, এখানে তোমার লোড পেয়ার ইলেকট্রন আছে, ও তখন কি করবে, এর সাথে বন্ধন গঠন করবে, ওর সাথে অক্সিজেন কি করবে, এখান থেকে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেবে। তো নাইট্রোজেন কি করবে, এখান থেকে ইলেকট্রনটা এখানে শিফট করবে। এই নাইট্রোজেনটা কি করবে, এটা নেগেটিভ হবে, আর এটা কি হবে বলতো, পজিটিভ হয়ে যাবে। এটা এই নাইট্রোজেনটা কি হবে বলতো, এটা কি হয়ে যাবে বলতো, এই হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যাবে, এই নাইট্রোজেন এটাকে কি করবে, ধরে ফেলবে। তখন এখানে কি ঘটনা ঘটবে, হাইড্রোজেন, এটা নাইট্রোজেন, এই H, আর এটা কি Cl, আর এটা হবে কি H, আর এখানে HCl। ঠিক একই ভাবে এখানে আরো কোনো পানি, তখন এই হাইড্রোজেনটাও তোমার চেঞ্জ হয়ে যাবে। তার মানে নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা কি তোমার হাইড্রোজেন, আর এটা হাইড্রোজেন, আর এর সাথে কি হবে, H2 কি হবে, Cl। তার মানে এখানে কয় অণু NCl3 কে, এই তিনটা ক্লোরিনকে বিশ্লেষিত করার জন্য কয় অণু পানি লাগছে ভাই, 3 অণু। 3 অণুর জায়গায় তিনটা হাইড্রোজেন অ্যাড হইছে, তার মানে এটা NH3 হইছে 3 HCl, হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফাইনাল রিঅ্যাকশন, এটা হচ্ছে কি তোমার ফাইনাল কি তোমার রিঅ্যাকশন। তোমার কথার স্টাইলটা হবে, NCl3 এর নাইট্রোজেনে খালি অরবিটাল নাই, কিন্তু ক্লোরিনের খালি কি আছে, 3d অরবিটাল আছে। যখন NCl3 ও ইলেকট্রন সমৃদ্ধ পানির সাথে থাকে, তখন ক্লোরিনের খালি অরবিটাল অক্সিজেনের তোমার পরিপূর্ণ অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধনে কি হয়, আবদ্ধ হয়। আবদ্ধ হয়ে নিম্ন রূপে তারা কি করে বলতো, আদ্র বিশ্লেষিত হয়। তার আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা এই মেকানিজমের মাধ্যমে দেখানো হবে। তো তুমি এটাকে মেকানিজমের মাধ্যমে তুমি এটা দেখাও। এটা তো আমি একবারে করি, তুমি এটা স্টেপ এটা তৈরি হয়, তারপরে এটার সাথে এটা পানিটা একটু নিচে লিখবা, তারপরে এটার সাথে এটা পানিটা, অথবা একটা স্টেপ দেখানোর পর দুটো স্টেপ পরবর্তী দিয়ে দাও, এখানে 2 অণু পানি দিয়ে দাও, দুইটা HCl, দুইটা NH, এটা ই করে দাও, NH3 তৈরি করে দেখাই দাও, তাহলেই হয়ে যাবে। দেখো আমার কথা পুরোপুরি ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? বুঝেছি। ওকে, এখন দেখো আমি যদি 3 নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি, মানে এরকম অনেক আছে, কিন্তু সবগুলো করা যাবে না, তাহলে তোমার 1 মাস যাবত লেকচার দেওয়া লাগবে এগুলোই। হ্যাঁ, যেগুলো আমাদের বলার সুযোগ আছে সেগুলো আমরা বলবো, তাহলে আমাদের টাইম তো নষ্ট করা যাবে না। এমপিআর থেকে এটা আদ্র বিশ্লেষিত হয় কিনা বলো, এটা আদ্র বিশ্লেষিত হবে কিনা? এটা আদ্র বিশ্লেষিত হবে কি হবে না? জি স্যার, হবে। ব্রোমিনের ডি অরবিটাল খালি হ্যাঁ আছে। রাইট, এখানে ব্রোমিনের খালি ডি অরবিটাল আছে। তার মানে এটার মেকানিজম আর NCl3 এর মেকানিজম কি এক নাকি ভিন্ন? স্যার একই হবে। তাহলে 3টা ব্রোমিনের পরিবর্তে এখানে 3 অণু পানি, 3টা ব্রোমিনের জায়গায় 3টা H আসবে, তাহলে NH3 হবে, আর 3টা এখানে কি হবে, হাইপোক্লোরাস। এটাই হবে ব্যাখ্যা কি তোমার NCl3 এর মতো এটার ব্যাখ্যা। এখন দেখো আমাদের এটা একটু ডিলিট করতে হবে, কারণ আমাদের জায়গা দরকার হবে। হ্যাঁ, এখন দেখো 4 নম্বরে দেখো PCl3 এর ক্ষেত্রে,
আমরা যদি PCl3 এর সাথে পানি অ্যাড করে দিই, PCl3 এর ক্ষেত্রে এটা কি ফসফরাস, এটা ক্লোরিন, আর এটা কি ক্লোরিন। এটার সাথে যদি পানি অ্যাড করি তাহলে কি হবে? আদ্র বিশিষ্ট হবে কি হবে না? হবে ক্লোরিনের ডি অরবিটাল আছে তাই হবে। ফসফরাসের ডি অরবিটাল নেই, এটা নিয়ন, এটা 3s2 3px 3py, খালি ডি অরবিটাল আছে। তাহলে কার সাথে পানি বন্ধন গঠন করবে? ফসফরাসের ক্লোরিনেরও 3d অরবিটাল আছে, এটা খালি 3d অরবিটাল আছে। তাহলে কার সাথে করবে? পিওরও আছে, কার সাথে করবে? ফসফরাস কাকে নেবে বেশি? ক্লোরিনের তৈরি কত কত 3.0, এই বন্ডটা কি পোলার? এটা কি পোলার কিনা? এটার পার্থক্য কত? 0.5 এর বেশি না? 2.19 আর 3.0 এর মধ্যে? জি স্যার। তাহলে কোনটা ধনাত্মক, কোনটা ফসফরাস হবে নাকি স্যার ক্লোরিন? ফসফরাস ধনাত্মক হবে। এখানে পানি কি হিসেবে কাজ করে? নিউক্লিওফাইল। পানি কি হিসেবে কাজ করে? নিউক্লিওফাইল। কাকে অ্যাটাক করবে? ক্লোরিন কে নাকি ফসফরাস? ফসফরাস। ফসফরাস। তাই এটা কি দিয়ে অ্যাটাক করে? ব্যাপারটা দেখো, এটাকে অ্যাটাক করব খালি অরবিটাল। তাহলে কি করবে? এটাকে যখন অ্যাটাক করবে তখন ওর কি হবে? ও এটাকে অ্যাটাক করলো, তাহলে ওর ইলেকট্রন ঘাটতে হবে, ওই ইলেকট্রনটা এখানে নিয়ে নেবে। আর এখানে তোমার কি ঘটবে একটু দেখো, এটার ক্ষেত্রে কি হবে? ও তো ওর সাথে বন্ধন হবে, তার মানে ওর বন্ধনটা কি হবে বলো তো? ভাঙবে। ক্লোরিনের ইলেকট্রন টানার ক্যাপাবিলিটি বেশি, ক্লোরিন কি করবে? ইলেকট্রন নিয়ে নেবে। এই বন্ধন ও যখন ঘটবে তাহলে এই বন্ধন ভাঙবে, আর এই বন্ধন ভাঙতে হলে ইলেকট্রনের শিফট হবে কার দিকে? শিফট হবে যার ইলেকট্রনের ক্যাপাবিলিটি কি তোমার বেশি আছে, যার ইলেকট্রন কি আছে? বেশি আছে। হ্যাঁ, মানে ইলেকট্রন তো বেশি না, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে, ফলে ক্লোরিন বন্ধনটা এভাবে ভাঙবে। তাহলে এখানে কি ঘটতেছে একটু দেখো, একটু বোঝার ট্রাই করো। তাহলে এখানে আমাদের কি ঘটতেছে কি, এটা যদি ভেঙে যায়, এটা তো আলাদা হয়ে যাচ্ছে, এটা কি মাইনাস, এটা যদি ভেঙে যায় তাহলে এটা কি প্লাস। এই মাইনাস আর এই প্লাস, এটা মুক্ত এস প্লাস, এটা মুক্ত সিএল মাইনাস, এটা আর এটা মিলে কি হয়ে যাবে বলো তো? HCl। এটা মিলে কি তৈরি হয়ে যাবে? কি তৈরি হবে? আমার কথা বুঝতেছো তোমরা? HCl, হ্যাঁ। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটতেছে এটা দেখো, আমি যদি এটা জিনিসটা দেখি, ফসফরাস এই বন্ধনটা নিয়ে গেছে, অক্সিজেনে এই বন্ধনটা থেকে যাচ্ছে, ফসফরাসের সাথে OH অ্যাড হয়ে যাচ্ছে, এখানে তোমার কি Cl হচ্ছে, এখানে তোমার Cl হচ্ছে, আর এখানে তোমার কি হচ্ছে? HCl হচ্ছে। এই মাইনাস আর এই প্লাস মিলে কি হবে? HCl। পরবর্তী স্টেপে কি হবে? ঠিক একই রকম, এখানে তোমার কি হবে? পানি দুটো ক্লোরিন, এখানে প্রথম স্টেপে কি হচ্ছে? একটা ক্লোরিন চলে গেছে, একটা OH অ্যাড হয়েছে। ঠিক এখানে আমার কি ক্লোরিন আছে দুইটা ক্লোরিনকে এখান থেকে সরাই ফেলতে হলে তাহলে কি করতে হবে? 2 অণু পানি ব্যবহার করতে হবে। 2 অণু পানি যদি ব্যবহার করি এখানে দুটো OH অ্যাড হবে, দুটো OH যদি অ্যাড হয় দুটো Cl আলাদা হয়ে যাবে, দুটো Cl আলাদা হয়ে গেলে এখানকার যে দুটো H+ আছে তার সাথে যোগ হবে, তখন তার স্ট্রাকচার কি হবে? POH, এখানে কি হবে? OH, আর এখানে কি হবে? OH, আর এখানে কি হবে? আরো 2 অণু HCl। তার মানে এই যৌগটাকে ভাঙতে ওভারঅল যদি ফাইনাল রিঅ্যাকশন আমি যদি বলি, তার মানে এই যৌগটাকে আমার ভাঙতে আসলে কয় অণু পানি দরকার হয়? 3 অণু। 3 অণু পানি যদি দরকার হয় তাহলে এটা কি হয়? H3PO3 উৎপন্ন হয়। এই কম্পাউন্ডের নাম কি? হাইড্রোজেন কয়টা আছে? 3টা। ফসফরাস কয়টা? একটা। অক্সিজেন কয়টা আছে? 3টা। তাহলে এই কম্পাউন্ডের নাম কি? স্যার ফসফোনিক অ্যাসিড। এটার নাম কি? ফসফরিক অ্যাসিড হবে, আর 3 অণু কি হবে বলতো? HCl তোমার তৈরি হবে, এখানে 3 অণু HCl তৈরি হবে। এটা হচ্ছে কি? ফসফরিক।
দেখো বুঝছো কিনা। जी सर। এখন একটু দেখো ফসফরাস কি মানে কে, ও ফসফরাস কে অ্যাটাক করবে এটা লিখছে। আচ্ছা আমরা যদি মনে করো এখানে আমরা যদি পাশে আসি SF4 ধরো, SF4 এর ক্ষেত্রে এটার মধ্যে পানি অ্যাড করে দাও, পানি যদি তুমি অ্যাড করে দাও, হ্যাঁ, তাহলে তোমার কি ঘটবে, এটা S, এটা ফ্লোরিন, এটা কি তোমার ফ্লোরিন, হ্যাঁ, এটা কি তোমার এই ফ্লোরিন আছে। বলো এটা পানি অ্যাটাক করবে কিনা? জি স্যার করবে। কাকে করবে? সালফার के सर। তাহলে এখানে যদি সালফারকে যদি অ্যাটাক করে তার মানে এটার মেইন রিজন কি? কারণ সালফারের খালি এখানে খালি কি আছে বলতো 3d অরবিটাল আছে। তাহলে এখানে আমরা যদি পানি অ্যাড করে দিই তাহলে চারটা এটা যদি চলে যায়, ফ্লোরিন যদি চলে যায়, চারটা ফ্লোরিন যদি চলে যায় তাহলে এখানে কয় অণু ব্যবহার হবে? 4 অণু। প্রত্যেকটা ফ্লোরিনের জায়গায় একটা করে কি হবে OH অ্যাড হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কি SOH4, আর এখানে কি হবে চারটা হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে। এই হবে এটা। এখন এটার সাথে কম্পেয়ার করে একটা কোশ্চেন আসে, সালফার হেক্সাফ্লোরাইড সালফার টেট্রাফ্লোরাইড কে বেস করে, হ্যাঁ, এটা একটু দেখো। এখানে পরেরটার ক্ষেত্রে একটু দেখো SF4O, এটা আমরা যদি SF6 বলি, এটা SF6 এর মধ্যে পানি অ্যাড করে দাও, তাহলে সালফার কি হেক্সাফ্লোরাইড, এটার আকৃতি কি জানো? এটার আকৃতি কি জানো? অষ্টতলকীয়। অষ্টতলকীয়, রাইট। বলো এখন এটা কি হবে? আদ্রবিশ্বতা হবে? স্যার স্টেরিক বাধা আছে। রাইট, এখানে খালি অরবিটাল আছে বাট এখানে স্ট্রিক বাধা কি অনেক বেশি। এখানে সালফারের সাথে ফ্লোরিন গুলো কি হয়ে থাকে এরকম প্যাকড অবস্থায় থাকে, এরকম কি প্যাকড অবস্থায় থাকে। কিন্তু এখানে কি আছে বলতো এস এর খালি, এখানে এস এর খালি 3d অরবিটাল আছে, কিন্তু যৌগটিতে স্ট্রিক বাধা অনেক বেশি, অনেক বেশি। এজন্য H2O SF6 এর সালফারের খালি অরবিটালকে আক্রমণের সুযোগ পায় না, আক্রমণের সুযোগ পায় না। তাই SF6 আদ্র বিশ্লেষিত কি হয় না। তার মানে এটা কি নো রিঅ্যাকশন। এটা হয় SF4 আদ্র বিশ্লেষিত হয়, SF4 এ তখন বলবো যে স্ট্রিক বাধা কম, হ্যাঁ, আর এটার ক্ষেত্রে স্ট্রিক বাধা কি তোমার বেশি।
দেখো এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? না স্যার। এখন দেখো আমাদের যে কমন কোশ্চেন গুলো, কমন কোশ্চেন হিসেবে আসে কার্বন টেট্রাক্লোরাইড। এটা কি কমন যে কোশ্চেন আমরা পড়ে আসছি, CCl4 পানিতে দাও, এটা কি আদ্র বিশ্লেষিত হবে? CCl4 এটা আদ্র বিশ্লেষিত হবে কি হবে না? জি স্যার হবে। কেন হবে ভাই? হবে না। হবে না। কেন হবে না কেন? আচ্ছা আমরা কি তোমাদেরকে ডাইপোল মোমেন্ট পড়াইছিলাম কখনো? ডাইপোল মোমেন্ট জি স্যার, জি। অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম। আচ্ছা আচ্ছা। সি বন্ড Cl এই বন্ধনটা পোলার, বাট কার্বন টেট্রাক্লোরাইড কম্পাউন্ডটা 100% অপোলার। আর অপোলারটা পানিতে কোনটা বলতো? পোলার। এনে কার্বনে তোমার কি হয় না বলতো? এখানে তোমার কি খালি অরবিটাল নাই, বাট ক্লোরিনে আছে। বাট এই ক্ষেত্রে হয় না, এটা 100% কি একটা অপোলার কম্পাউন্ড। হ্যাঁ, এই কারণে এটা হয় না। এটা C1Cl, এটা পোলার। ওভারঅল কম্পাউন্ড কি অপোলার। আমরা ডাইপোল মোমেন্ট এটা ক্লিয়ার করে দেব, এটা অপোলার যৌগ। এটার ব্যাখ্যাটা তুমি এভাবেই দেবা যে এটা অপোলার, এটা কি তোমার পোলার। পোলার কি অপোলারের সাথে মিশে? পোলার কি কখনো অপোলারের সাথে মিশে? না। আমাদের আগের যে কম্পাউন্ড গুলো ছিল সেটার ক্ষেত্রে ও অপোলারটা কখনো পোলারের সাথে মিশে না। তার মানে এটা পানিতে বিশ্লেষিত হবে না, মানে এটা কি তোমার নো রিঅ্যাকশন। এটার ব্যাখ্যা দেবা কোনটা? কার্বনের খালি কি নাই? তোমার 2d অরবিটাল নাই, অরবিটাল নেই। এখানে খালি তোমার 2d অরবিটাল নাই। এই কারণে এটার সাথে এটা আসলে কি করে না? বন্ধন গঠন করে না। অনেক সময় কুলিনের সাথে করে, বাট এটা 100% কি অপোলার টাইপের কম্পাউন্ড গুলো এটার সাথে এটা বন্ধনে কোনো আবদ্ধ নেই। তুমি এখানে ব্যাখ্যাটা এভাবেই লিখবা। আমাদের বইতে খালি ডি অরবিটাল নাই, এই কারণে পানি কি করতে পারে না, এর সাথে কি করতে পারে না? বন্ধনে আবদ্ধ করতে পারে না। এখন দেখো আমি যদি কার্বন টেট্রাক্লোরাইড, তার মানে কি এটা আদ্র বিশ্লেষিত হয় না। মাথায় রেখো, কিন্তু এটা নিয়ে একটা সহজ একটা কোশ্চেন আসে যে CCl4 কি আদ্র বিশ্লেষিত হয় নাকি হয় না, এটা নিয়ে কোশ্চেন। তুমি দেখো আমরা যদি 8 নম্বর কোশ্চেনে যদি যাই, 8 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, এটা আদ্র বিশ্লেষিত হবে কিনা? দেখো তো এখানে সিলিকনের কেন্দ্রীয় পরমাণু সিলিকন, কেন্দ্রীয় পরমাণু সিলিকনে খালি ডি অরবিটাল আছে কি না? সিলিকনে খালি আছে, খালি 3d অরবিটাল আছে। আমরা এটা একটু দেখাবো মেকানিজমটা, কারণ এগুলোকে বেস করে অনেক কোশ্চেন আসে। তাহলে আছে ওই লোন পেয়ার ইলেকট্রন, ও কি করবে? খালি অরবিটাল ইলেকট্রন দিয়ে দিবে। ও যদি খালি অরবিটালে যদি ইলেকট্রন দিয়ে দেয়, দেখো এখানে যদি ও ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে ও বন্ধন গঠন করবে, এই বন্ধন ভাঙবে, ও ইলেকট্রন নিয়ে নেবে। ও যখন এটার সাথে হবে, ওরও একটা বন্ধন ভাঙবে। সিলিকন এবং ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? এর জন্য কি আমার তড়িৎ ঋণাত্মকতার মান জানার দরকার আছে? কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? কার? ক্লোরিন। কেন? কারণ এটা কি হ্যালোজেন। এটা কি বলো? হ্যালোজেন।
তার মানে এটা কি ইলেকট্রনটা ওদিকে টেনে নেবে। তার মানে হচ্ছে এটা সিলিকন, এটা ইলেকট্রন যদি নিয়ে এটা মাইনাস আর এটা প্লাস, মাইনাস প্লাস কে ধরে রাখবে, HCl তৈরি হবে, আর OH টা সিলিকনের সাথে গিয়ে কি হবে বলতো যুক্ত, এটা OH এটার সাথে গিয়ে তোমার কি হবে, তোমার সিলিকনের সাথে, আর এটা HCl তৈরি হবে। ঠিক একই ভাবে এই তিনটা কুলিনকে ভ্যানিশ করার জন্য 3 অণু পানি দরকার হবে। 3 অণু পানি যদি দরকার হয় তাহলে এখানে কি হবে, সিলিকনের সাথে 3টা OH এভাবে কি হবে কানেক্ট হবে এটা, আর এখানে কি হবে বলতো আরো 3 অণু HCl। তার মানে এটাকে আদ্রবিশিষ্ট করার জন্য কয় অণু লাগবে, 4 অণু পানি। 4 অণু পানি সিলিকনের সাথে এটা SiOH4 এভাবে, হ্যাঁ, আর এটা কি 4 HCl। বলো এই কম্পাউন্ডটার ক্ষেত্রে আসলে এই কম্পাউন্ডটার আসলে নাম কি, এটা কি কি, এই যৌগটার আসলে নাম কি? এটা প্রায় সময় আসে। হ্যাঁ এটা বলছো, এটা কি? স্যার হ্যাঁ অর্থোসিলিক অ্যাসিড। অর্থ সিলিসিক অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, অর্থোসিলিক অ্যাসিড। এখন এটা তোমার এগুলো তো তোমার জানতে হবে ভাই, আর একটু ক্ষুধা লেগে গেছে। এখন দেখো তুমি হ্যাঁ অর্থোসিলিক অ্যাসিড কলর বলছে, ও কলর আসো, অলরাইট। হ্যাঁ সিলিকন হাইড্রোক্সাইড এটা বেশি জানতে হবে, যেটা হচ্ছে অর্থোসিলিক অ্যাসিড, এটা প্রায় সময় আসে। এখন দেখো আমরা যদি মনে করো আমাদের লুইস কাঠামো আমাদের জানতে হবে, হ্যাঁ লুইস স্ট্রাকচারগুলো আমরা দেখাইনি, আমি দেখব যে সিলেবাসের সাথে সামান্য পরিমাণও যদি যায় তাহলে আমি স্ট্রাকচারটা নিয়ে আসবো, যদি যায় তাহলে তুমি এটা দেখো। আমরা যদি এখন যদি বলি বোরন ট্রাইক্লোরাইড BCl3, এটা কি আদ্র বিশ্লিষ্ট হয় কিনা BCl3 এর ক্ষেত্রে? এটার ক্ষেত্রে তোমার এই BCl3 এর ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন ঘাটতি যৌগ।
দেখো ওর কেন্দ্রীয় পরমাণুর চারপাশে, বোরনের চারপাশে ইলেকট্রন থাকে 3টা, যখন BCl3 গঠন করে তখন তার চারপাশে ইলেকট্রন থাকে কয়টা? টোটাল 6টা। অর্থাৎ অষ্টকের চেয়ে তোমার দুটো ইলেকট্রন কি থাকে বলতো? কম থাকে। তার মানে ওর ইলেকট্রন ঘাটতি আছে। অষ্টকের চেয়ে কয়টা ইলেকট্রন কম আছে? 2টা। ওর ইলেকট্রন ঘাটতি আছে। যখন পানি আসে তখন পানির মুক্ত যে ইলেকট্রন দিয়ে ও কি করে? বন্ধন গঠন করে। তখন এই BCl3 এটা ইলেকট্রন ঘাটতি যৌগ। আমাদের বলছি যে এই যৌগটা কি হতে পারে? ইলেকট্রন ঘাটতি হতে পারে। তখন BCl3 এর ক্ষেত্রে আমরা যখন দেখব, এটা দেখো কেন্দ্রীয় পরমাণুতে এটা কিন্তু আছে, এটাও আছে, দুটোর ক্ষেত্রে দুটো প্যারামিটার যখন কাজ করবে তখন সেন্টার অ্যাটমটাকে তোমার গুরুত্ব দিতে হবে। সেন্টার অ্যাটমটাকে আমরা যখন গুরুত্ব দিব, এটার ক্ষেত্রে অক্সিজেন, এখানে মুক্তজ ইলেকট্রন থাকবে, তখন এটা গিয়ে কি করবে? এটার সাথে গিয়ে বন্ধন গঠন করবে। আমরা একবারে লিখতে চাচ্ছি, হ্যাঁ, প্রয়োজনে একটা স্টেপ দেখাই, তাহলে এটা কি হবে? এটার সাথে বন্ধন গঠন হবে। এটা যদি বন্ধন হয় বোরন আর ক্লোরিনের মধ্যে, তো ক্লোরিনের তড়িৎ তো বেশি, ও ইলেকট্রন টেনে নেবে। ও যদি ইলেকট্রন টেনে ও মাইনাস হয়ে যাবে, ওর ইলেকট্রন এদিকে বন্ধন গঠন হলে ওর ইলেকট্রন ঘাটতি হয়, তখন এটা কি হয়ে যাবে বলতো? প্লাস হয়ে যাবে। H আর Cl মিলে HC। তার মানে ওর সাথে কানেক্ট হচ্ছে কি বলতো? OH। ওর সাথে কানেক্ট হচ্ছে কি? OH। তাহলে এখানে আমরা আসলে কি পাচ্ছি? বোরন, এখানে OH, এখানে Cl আর এটা Cl, আর এখানে আমরা কি পাচ্ছি? HCl। এখানে বোরনের সাথে আরো কয়টা ক্লোরিন আছে? 2টা। এটার সাথে আমি কি আরো 2 অণু পানি অ্যাড করি, তাহলে দুটো ক্লোরিনের পরিবর্তে দুটো কি আসবে বলতো? OH আসবে। কে বলতে পারে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? অর্থাৎ এটাকে ভাঙতে আসলে 3 অণু পানি ব্যবহার হয়, 3টা OH এখানে চলে আসে। এই কম্পাউন্ডটার আসলে নাম কি? কে বলতে পারে? BOH3। এভাবেও আসে MCQ তে। বোরিক অ্যাসিড। হ্যাঁ, বোরিক অ্যাসিড। হ্যাঁ, এই পৌষিমা এটা তো পুরো জ্বলে উঠছে। হ্যাঁ, রাইট। এটাকে বলে কি? বোরিক অ্যাসিড। গুড, ভেরি গুড। তাহলে এটার ক্ষেত্রে কি তোমার? এটা H3 আর এটা কি তোমার B, আর এটা কি? এটা কি? বোরিক অ্যাসিড। ভেরি গুড। এটা হচ্ছে বোরিক অ্যাসিড। এরকম আসে, এটা MCQ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা MCQ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বোরিক অ্যাসিড। এখন তোমার কি মনে আছে যে সন্নিবেশ বন্ধন গঠন করতে গিয়ে আসলে তারা দুটো ইলেকট্রন না একটা ইলেকট্রন শিফট করে? এটা কি আমার কি মনে আছে তোমার, নাকি দেখাতে হবে? একটু কথা বলতে হবে, কথা বলতে হ্যাঁ হবে। স্যার মনে আছে। অন্যদের কি মনে আছে? জি স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, বোর্ড একটু সরে গেছে না? আমাদের বোরেন সম্পর্কে একটু জানতে হবে। বোরেন আসলে, বোরেনটা আসলে কি? হ্যাঁ, বোরেনের সাথে কোন মৌলটা ভালো যায় বলতো? সো বোরন। তার মানে এই বোরনে, এটা কিন্তু বোরন লেখে নাই, কিন্তু আমি কিন্তু বোরেন বলছি, ক্লিয়ার? এই বোরনে বোরন মৌলটা থাকে, আর তার সাথে কে থাকে? হাইড্রোজেন। আমি এটাকে যদি লিখি বি আর হাইড্রোজেন, এই বোরন আর হাইড্রোজেন মিলে যে কম্পাউন্ডটা গঠিত হয় সেই কম্পাউন্ডটাকে আমরা আসলে কি বলি? বোরেন বলি। তাহলে এখানে টোটাল মৌল কয়টা? 2টা। এটা হচ্ছে কি তোমার দ্বিমৌল কি তোমার যৌগ। এটা অনেকটা নন মেটাল। আমরা এখানে অপধাতুর মধ্যে বা উপধাতুর মধ্যে এই বোরনটাকে লিখছি। হ্যাঁ, এটা এই বোরন আর হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগটা হয় সেটা হয় সমযোজী যৌগ। এটা অনেকটা অধাতুর মতো তখন আচরণ করে। তখন অধাতুটা এই হাইড্রোজেনের সাথে অ্যাড হয়, তোমার কি যৌগ গঠন করে? সময়। তার মানে কি এটা আসলে দ্বিমৌল সমযোজী যৌগ গঠন করে। এই যৌগটার আরেকটা নাম হচ্ছে বোরন হাইড্রাইড। আমরা হাইড্রাইড কম্পাউন্ডটাকে 3 ভাগে ভাগ করি।
একটা হচ্ছে আয়নিক হাইড্রাইড, একটা হচ্ছে সমযোজী হাইড্রাইড, একটা হচ্ছে ধাতব হাইড্রাইড। এটা হচ্ছে কোন হাইড্রাইড? সমযোজী হাইড্রাইড। আর এই বোরন হাইড্রাইডের আরেকটা স্পেশাল নাম কি তোমার? বোরন। এর আরেকটা নাম কি? বোরেন। বোরন না, বোরেন। তাহলে আমরা আসলে বোরেন কাকে বলে এটা যদি বলি, এটা ভার্সিটির জন্য দরকার হবে। এটা হচ্ছে কি বোরন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত দ্বিমৌলিক সমযোজী যৌগটাকে আমরা কি বলবো? বোরেন বলবো। এই দুটো সাধারণ সংকেত আছে, এই দুটো সাধারণ সংকেত আমাদের জানতে হবে। তাহলে এটা হচ্ছে কি তোমার বোরন ও হাইড্রোজেনের সমন্বয়ে, হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত দ্বিমৌল সমযোজী যৌগকে তোমার কি বলে? বোরেন বলে। এটাকে বোরেন বলে। এটা আগে একটু উঠাই নাও। সাধারণত বোরেন যেমন অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে, ঠিক বোরেন জাতীয় টাইপের কম্পাউন্ড গুলোর একটা সাধারণ সংকেত থাকে। এরা দুই টাইপের সাধারণ সংকেত বিশিষ্ট তোমার বোরেন কম্পাউন্ড গঠন করে। বোরেনের এটার সাধারণ সংকেতটা হচ্ছে এটার সাধারণ সংকেত, এটা হচ্ছে কি তোমার BnHn+4, আর এটা হচ্ছে BnHn+6, এই দুইটা। ওকে, এই সংকেত বিশিষ্ট তোমার বোরেনটাকে, এই বোরেনকে আমরা বলি নিডো বোরেন। এটাকে আমরা কি বলি? নিডো বোরেন। আর এই সংকেত বিশিষ্ট তোমার বোরেনকে আমরা বলি অ্যারাকোনো বোরেন। এই সংকেত বিশিষ্ট, তার মানে বোরেন কয়টা? দুটো, একটা নিডো বোরেন আর একটা কি অ্যারাকোনো বোরেন। এখন আমি বলো, এটা একটা আমি একটা বোরেন লিখলাম B2H6, বলো তো এটা কোন বোরেনকে ফলো করে? আর নিডো বোরেন। এটা নিডো বোরেন। এটা ওকে ডাই বোরেন। এটা একটা এমসিকিউ তে আসে, ডাই বোরেন। এই কম্পাউন্ডের নাম কি? নিচের কোনটা ডাই বোরেনের সংকেত? হ্যাঁ, এটার গাঠনিক সংকেত হচ্ছে ইথেনের মতো। এটার গাঠনিক সংকেতটা হচ্ছে কার মতো? এরকম ইথেনের মতো। এটা হচ্ছে ডাই বোরেন। এটা আগে একটু উঠে নাও, বোরেন থেকে এত খুঁজে আনলে এনাফ। ওকে, এটা দেখো আমরা এখান থেকে এটা একটু উঠে নাও, আমাদের এখান থেকে আমরা যে কোশ্চেন গুলো জানি, আমি জাস্ট এখানে বলে যাচ্ছি কোশ্চেনটা। হ্যাঁ, এটা তোমার করতে হবে, সহজ হইলেও করতে হবে। আমি আলোচনা করলাম না। NCl5 গঠিত হয় না, PCl5 গঠিত হয় কেন এটা তো তুমি জানো নাকি? মানে এখান থেকে কি কি হতে পারে এগুলো তো আমার জানো নাকি? এগুলো আলোচনা করার দরকার আছে? স্যার জানি। ওকে, SF4 গঠিত হয়
SF4 বা SF6 গঠিত হয়, কিন্তু এরা একই রকম, এটার অ্যান্সার একই রকম, কিন্তু OF4 অথবা OF6 কি হয় না, গঠিত হয় না, একই কথা। এই কোশ্চেনের ক্ষেত্রে যে লজিকটা কাজ করে, নাইট্রোজেনের যুজিনিস সম্প্রসারণ করতে পারে না, নাইট্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন বাড়াতে পারে না, এখানে নাইট্রোজেনের আউটার শেল ইলেকট্রন 3টা, এখানে খালি অরবিটাল নাই, এক্সাইটেড ইলেকট্রনের মাধ্যমে অযুগল ইলেকট্রন সংখ্যা এখানে বৃদ্ধির কোনো সুযোগ থাকে না, 3টি ইলেকট্রন থাকার কারণে নাইট্রোজেন 3টা ক্লোরিনকে ধরে রাখে, এই কারণে নাইট্রোজেন NCl3 গঠন করে, বাট NCl5টা কি করে না, গঠন করে না। ফসফরাসের ক্ষেত্রে তার কি এক্সাইটেড ইলেকট্রন হয়, ঠিক একই রকম। সালফারে এক্সাইটেড, প্রথমে যদি সালফার ইলেকট্রন বিন্যাস করো তাহলে দুটো পাবো সিঙ্গেল ইলেকট্রন, তারপর যদি এক্সাইটেড করো 4টা সিঙ্গেল ইলেকট্রন পাবো, 4টা সিঙ্গেল ইলেকট্রন দ্বারা সালফার SF4 গঠন করে, তো এই যে লেকচার খাতায় আছে। আর এরপর যদি ওটাকে আরো এক্সাইটেড করো, সিঙ্গেল ইলেকট্রন কয়টা পাবো, 6টা, তখন SF6 গঠিত হবে। ঠিক অক্সিজেনের ক্ষেত্রে এটা আউটার শেলে কোনো খালি অরবিটাল নাই, এটা সাধারণ অবস্থায় তার সিঙ্গেল ইলেকট্রন দুটো এক্সাইটেড করলেও এই ইলেকট্রন সংখ্যা কি হবে না বলতো, সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা বাড়বে না, যুজিনি বৃদ্ধি পাবে না, সো এটা OF4 হবে না, OF6 গঠিত হবে না। অক্সিজেনের ক্ষেত্রে OF2 গঠিত হয়, এটা তুমি জানো, এগুলো তোমার করতে হবে। এটার সাথে রিলেটেড N2O5 আছে, আমরা আসবো N2O5 এ, আমাদের একটু বেসিক একটু স্ট্রং হয়ে হোক তারপর। ওকে, এটা একটু তুমি ওকে, এখন এখানে অক্সাইডের মধ্যে আমাদের কোন কোন অক্সাইড গুলো করতে হবে? নিরপেক্ষ অক্সাইড, অম্লীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, এই অক্সাইড গুলো আমাদের জানলেও হবে না জানলেও হবে, এই অক্সাইড তুমি পারো, 9 পড়ে আসছো। নিরপেক্ষ অক্সাইডের ক্ষেত্রে উদাহরণগুলো মনে রাখতে হবে। কয়েকটা নিরপেক্ষ অক্সাইডের নাম বলো তো, কয়েকটা নিরপেক্ষ অক্সাইডের নাম বলো তো, কোনগুলো নিরপেক্ষ অক্সাইড? Sir, carbon monoxide and nitric oxide. আর Nitric oxide. নাইট্রাস অক্সাইড, এটা মাথায় রাখতে হবে, এটা এমসিকিউ। আমাদের মনে রাখতে হবে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড এটা মনে রাখতে হবে, এবং এই মৌলগুলো যে বিক্রিয়া করে অ্যাসিড এবং ক্ষারের সাথে, সেই বিক্রিয়াগুলো জানতে হবে। এখান থেকে তোমার এডমিশনও কোশ্চেন আসে, এমসিকিউ তে আসে 2 মার্কের কোশ্চেন। এবং উভধর্মীটাকে ইংরেজিতে আসলে কি বলে, এটা উভধর্মীর পরিবর্তে ইংরেজি টার্মটাও আসে, সাবরিনা আছে, সাবরিনা? Sir, amphoteric. হ্যাঁ, অ্যাম্ফোটেরিক অক্সাইড, রাইট, এটাকে অ্যাম্ফোটেরিক অক্সাইড, এটা তোমার ইংরেজি নামটা। আসলে উভধর্মী অক্সাইড, অক্সাইডের ক্ষেত্রে কোন মৌলগুলো আসলে উভধর্মী অক্সাইড হবে, হ্যাঁ আমরা এটা লিখে দিছিলাম, বস আলামিন যেন বিধবাকে রাস্তায়, এই মৌলগুলোর অক্সাইড গুলো হবে, এটা মানে কি বোরন, আলামিনের সাথে সবচেয়ে ম্যাচ হয় অ্যালুমিনিয়াম, জেনোর সাথে কি জিঙ্ক, বিধবার সাথে কি বেরিলিয়াম, এটার সাথে ম্যাচ হয় টিনে, এখানে রাস্তায় বোঝানোর জন্য পুড়ে মানে ক্রোমিয়ামের, আর এখানে কি পেল, এটা কি, এই এদের অক্সাইড গুলো অলওয়েজ কি হবে, উভধর্মী অক্সাইড হবে। নিচের কোন মৌলের অক্সাইড, তোমার বলে নিচের কোন অক্সাইডটা উভধর্মী, তখন এই মৌলগুলো দ্বারা জাস্টিফাই করতে। ক্রোমিয়ামের অনেক অক্সাইড আছে, অ্যাসিডিকও আছে, অন্যরকম তো মানে ক্ষারীয় আছে, ফলে এটা অনেক রকমের আচরণ করে, এগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, তো এরা মানে অ্যাবনরমাল আচরণ করে। হ্যাঁ, তারপর আমাদের আপাতত এগুলো দ্বারা আসলে আমরা বুঝতে পারবো মোটামুটি যে এই মৌলগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা উভধর্মী অক্সাইডকে ফাইন্ড আউট করতে পারবো। এখন এখান থেকে উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে আসলে এরা কি ধরনের রিঅ্যাকশন গঠন করে,
আমাদের কিছু রিঅ্যাকশন জানতে হবে। হ্যাঁ, তুমি দেখো আমরা যদি তোমার অ্যালুমিনিয়াম থেকে আসি, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা উভধর্মী, তখন তার অ্যাসিড এবং ক্ষারের সাথে তার বিক্রিয়া দেখাতে হবে। এটা অ্যাসিড আর এটা কি ক্ষারের সাথে। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তোমার কি হবে পানি। সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করলে তৈরি হবে কি সোডিয়াম অ্যালুমিনেট, আর এখানে তোমার তৈরি হবে কি বলতো পানি। তোমার ঠিক একই ভাবে তোমার এখানে যদি জিঙ্ক অক্সাইড হয়, এটার অ্যাসিড ক্ষারের বিক্রিয়াগুলো তোমার জানতে হবে। এটার সাথে বিক্রিয়া দেখবে যে এই বিক্রিয়ার মেকানিজম গুলো, কথাবার্তা গুলো আমরা একবার নোট করে তোমার খাতার ভিতর লেখা আছে, দেখবা নোট করে লিখে দিছি। এটা দুটো কম সক্রিয় ধাতু। আমার কি বিক্রিয়ার মেকানিজম কি আর কোনো কিছু বলা দরকার আছে? না স্যার। এটার সাথে এটা যদি বিক্রিয়া করে তাহলে এটা জিঙ্ক ক্লোরাইড আর পানি তৈরি করে। আর এটা ক্ষারের বিক্রিয়াটা একটু কমপ্লেক্স, এটার সাথে কি তৈরি করে সোডিয়াম কি তোমার জিঙ্কের, সোডিয়াম জিঙ্কের তোমার আর কি তৈরি করে এখানে পানি তৈরি করে। এটা তোমার যদি লেডের অক্সাইড, এটা লেড কি অক্সাইড বলো তো? স্যার lead monoxide. যোজনীর মাধ্যমে বললে এটা কি বলা যাবে? লেড 2 অক্সাইড। এর যোজনী কত 2। তাহলে এটা যদি HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে এখানে কি লেড ক্লোরাইড তৈরি করে ডাইক্লোরাইড, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে বলো কি তৈরি করে লেড অক্সাইডটা। এটা ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে? Sir, sodium plumbite. হ্যাঁ, Sodium plumbite. এটা কি প্লাম্বাইট। আমরা এখানে বলছিলাম জারণ সংখ্যাটা তোমার মনে রাখার কথা, এটা সোডিয়াম প্লাম্বাইটের সংকেত। প্লাম্বাইট এই যৌগমূলকের কি যোজনী কত, জারণ সংখ্যা কত 2। নেক্সট ক্লাসে মনে করো যে আসলে এই ধরনের যৌগমূলক দেখে আমরা আসলে কিভাবে তার জারণ সংখ্যাটা আমরা বলে দেব। হ্যাঁ, মনে করো আরো একদিন বলছিলাম। এটার ক্ষেত্রে আমরা যদি মনে করো PbO2 বলি, এটা কি তোমার HCl আর এটা কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কিন্তু লেডের যোজনী কিন্তু 4, লেড 4 অক্সাইড। তাহলে এখানে তৈরি করবে 4 মানে 4 Cl কে ধরবে আর এটা তৈরি করবে কি পানি। এটা যদি তোমার কি হয় লেড 4 হয় 4 যোজনী তখন হয় প্লাম্বেট, আর যদি 2 যোজনী হয় তখন হয় প্লাম্বাইট। এটার নাম হচ্ছে কি সোডিয়াম প্লাম্বাইট। এটার নাম হচ্ছে কি সোডিয়াম কি তোমার প্লাম্বাইট। আর এখানে সোডিয়াম প্লাম্বেট, জাস্ট একটা অক্সিজেন বেড়ে যায়। দেখো মনে রাখা ঠিক না, O2 এখানে O2 হলে একটা অক্সিজেন বেড়ে যাবে, O3 হয়ে যাবে। এটা ভ্যালেন্সি কত বলো তো 2, আর এখানে তোমার তৈরি হয় কি পানি। এটা বেরিলিয়াম অক্সাইড হলে, এটা বেরিলিয়াম অক্সাইড হলে এটা HCl এর সাথে যদি বিক্রিয়া করে বেরিলিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করে। আর এটা যদি ক্ষার হয় বলো কি তৈরি করে? এটা ক্ষার হলে কি তৈরি করে? কি তৈরি করে? আচ্ছা, বেরিলেট আয়নের নাম শুনছো? বেরিলেট বলো তো এটার যোজনী কত? এটার যোজনী কত বলো? So 2 minus. তাহলে এটা যোজনী যে 2 মাইনাস হয় এটা দুটোকে ধরবে। কার কিভাবে 2 মাইনাস? এটার ক্ষেত্রে হয় +2, বেরিলিয়ামে আউটার শেলে দুটো আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে হয় কত +2 * -2, টোটাল কত -2। তাহলে এটা কত হবে 2 সোডিয়াম বেরিলেট। তাহলে এটা হয় কি সোডিয়াম। এই পাঁচটা অক্সাইডের বিক্রিয়া তোমার মাথার ভিতর সেট করতে হবে। বলবে এটা অ্যাম্ফোটেরিক অক্সাইড, এটা অ্যাম্ফোটেরিক, এটা এগুলোর মধ্যে থেকে তোমার এটা আসবে। সেটা এডমিশন হোক আর যে এর বাইরে থেকে কোর্সেও আসে না। এটা একটু উঠে গেল। আমরা মিশ্র অক্সাইড আর জানতে হবে আমাদের মিশ্র অক্সাইডটা। ওকে, মিশ্র অক্সাইডটা কোনটা এটা একটু উঠাই নাও। তুমি এই রিভিশন এই খাতা নিয়ে তুমি এক্সাম হলে যেতে পারো। হ্যাঁ, প্রিপারেশন নিয়ে মানে খুব একই সাথে সাথে তুমি তাড়াতাড়ি ফার্স্ট ডিগ্রি
তাহলে এটার ক্ষেত্রে আমরা মিশ্র অক্সাইড কোনটাকে বলবো? মিশ্র অক্সাইড কোনটা? Fe3O4 এটা কি মিশ্র অক্সাইড বলা যায়? বা এটা কোন ধরনের অক্সাইড? মিশ্র অক্সাইড কাকে বলে? আচ্ছা, এখানে দুটো অক্সাইড রিলেটেড, একটা ফেরাস অক্সাইড, একটা ফেরিক অক্সাইড। দেখো এখানে দেখো আয়রন কয়টা আছে? 2 1 কত 3। অক্সিজেন কয়টা আছে? 3টা। একটা কয়টা আছে বলতো? 4টা। টোটাল আছে কয়টা? 4টা। এখানে আয়রনের জারণ সংখ্যা কত বলতো? +2। এখানে আয়রনের জারণ সংখ্যা কত বলতো? +3। ক্যালকুলেশন করলে পাবো, কারণ এখানে কত হয়? 3টা অক্সিজেনের জন্য, একটা অক্সিজেনের জন্য -2, 3টা অক্সিজেনের জন্য কত? -6। এটা যদি -6 হয় ভাই, এটা +6। দুইটা আয়রনের জন্য যদি +6 হয়, একটা আয়রনের জন্য কত? +3। আমরা জারণ সংখ্যাটা একটা মাত্র মৌলের জন্য হয়। অর্থাৎ যে সকল অক্সাইডে একই মৌলের, এখানে একই মৌল বলতে কাকে বুঝাইছে? আয়রন। যে সকল অক্সাইডে একই মৌলের দুটো ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড উপস্থিত থাকে, এখানে কত? +2 অক্সাইড, এখানে 3 অক্সাইড, এই দুটোকে একত্রে কম্বাইন করলে Fe3O4 পাওয়া যায়। যে সকল অক্সাইডে একই ধাতুর দুটি ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড কি থাকে বলতো? মিশ্রিত থাকে, তাদেরকে আমরা কি বলি? তোমার কি মিশ্র অক্সাইড বলা হয়। কথা কি বুঝছো কিনা? আমার কথা কি বুঝছো না? জি স্যার। হ্যাঁ বুঝে। হ্যাঁ বৈশে কি? এই বৈশে কি? হ্যাঁ বলো। বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে সকল অক্সাইডে একই ধাতুর দুটি ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড উপস্থিত থাকে, তাদেরকে তোমার মিশ্র অক্সাইড বলা হয়। মিশ্র অক্সাইড বলে। আমরা যদি মনে করো এরকম যদি বলি, ওকে, এটার ক্ষেত্রে কি হয়? Pb2O3, এটাও একটা মিশ্র অক্সাইড। যেমন কোনটাকে মিশ্র অক্সাইড বলা হবে? এই দুটোকে। এটার ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, এটার ক্ষেত্রে কত? +2। এটার ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা একটার জন্য -2, দুটার জন্য -4, এখানে কত? +4। দুটো ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড এখানে কি আছে? উপস্থিত আছে। এটাকে আমরা কি বলবো? মিশ্র অক্সাইড। এই অক্সাইড হবে কি রকম ধরনের অক্সাইড হবে বলতো? মিশ্র অক্সাইড। তাহলে আমাদের লেকচারটা এই পর্যন্তই। হ্যাঁ, আমাদের নেক্সট যে পরীক্ষাটা, আমাদের পড়ার শিডিউলটা এরকম হবে: শনি 6টায়, বুধ 6টায়, এবং কি শুক্রবার তোমার 11টায়। হ্যাঁ, এটা হবে রিভিশনের স্টাইল। আর আমাদের এক্সাম যে আমাদের সোমবার এক্সাম, অবশ্যই তুমি প্রিপারেশন নেবা। ভালোভাবে প্রিপারেশন না নিলে তোমার সমস্যা, এটা তো আর টিচারদের কোনো সমস্যা নেই, সমস্যা হবে তোমার। হ্যাঁ, তোমার লাইফ তুমি কিভাবে সেট করবে এটা। আর যাদের বেতন বাকি আছে, তোমরা কিন্তু অনেকের পেমেন্ট বাকি, হ্যাঁ, টাকা পয়সা দিও, নাহলে চলবো কিভাবে, বুঝো না? হ্যাঁ, যাদের বেতন বাকি আছে দিয়ে দিবা। আচ্ছা, আল্লাহ হাফেজ।